আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি হালকেনস্টাইন স্কুল টিমের পক্ষ থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের লাস্ট টিউশন প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মহাজ শরীরের অপু পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমাদের যে লাস্ট টিউশন প্রোগ্রাম সেটা হচ্ছে মূলত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের। এই লাস্ট প্রোগ্রামে আমরা প্রতিটি অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ থিওরিগুলো আছে এবং জ্ঞানমূলক প্রশ্ন সিকিউ আছে সবগুলো যাচাই বাছাই করে তোমাদের জন্য সুন্দর একটি প্রোগ্রাম সাজিয়েছি এবং এই ক্লাসটি করার মাধ্যমে তোমরা হচ্ছে মোটামুটি এসএসসির যারা প্রস্তুতি নিয়েছিলে বা অনেক ভালো পড়েছো কিংবা যারা একদমই পড়তে পারো না সবার জন্যই মূলত এই প্রোগ্রামটি এই ক্লাসটি করার মাধ্যমে তোমরা তোমাদের যে কিছুদিন পূর্বে যে পরীক্ষা রমজান পরবর্তী সময় সেই পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এবং খুব সহজেই বুঝতে পারবে যে আসলে কোন প্রশ্নগুলা পড়া উচিত বা কোনগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো কম গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরুতে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। তো এই জায়গা থেকে আমরা যে প্রশ্নগুলো বাছাই করছি তা হচ্ছে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ২১ দফা দাবির প্রথমটি কি ছিল। তো আমাদের যে ২১ দফা দাবি ছিল তার প্রথম দাবিটা ছিল কি? যে বাংলাকে রাষ্ট্রভাষা করা। তারপরে আমরা যদি মৌলিক গণতন্ত্র কাকে বলে? মৌলিক গণতন্ত্র হচ্ছে মূলত একটা আ নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে জাতীয় নেতৃত্ব নির্বাচন করার পদ্ধতি। এটা মূলত হচ্ছে আইয়ুব খান তিনি এটা জারি করেছিলেন এবং তারই এটা সৃষ্টি আরকি। এবং বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে? ৬ দফা কর্মসূচি কি? তো আমি যদি ৬ দফা কর্মসূচির কথা বলি, এটা আমরা জানি যে ৬ দফা কর্মসূচি হচ্ছে শেখ মুজিব কর্তৃক উত্থাপিত যা হচ্ছে ১৯৬৪ সালে ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরের একটা আ বিরোধী দলীয় সরকার বিরোধী দলীয় যে রাজনৈতিক দলগুলোর প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তিনি ৬ টি দাবি উত্থাপন করেছিলেন। এটাকে আমাদের বাঙালি জাতির মুক্তি সনদও বলা হয়ে থাকে। তারপরে যদি আমরা বলি যে বাঙালি জাতীয়তাবাদ কাকে বলে? বাঙালি জাতীয়তাবাদ বলতে আমরা সাধারণত জানি যে বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি আ ইত্যাদি যে জাতিগত ঐক্য, সেই ঐক্যটাকে মূলত বাঙালি জাতীয়তাবাদ বলা হয়। তারপরে যদি বলি কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল? আমরা জানি যে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কয়টি দল নিয়ে? যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল ৪ টি দল নিয়ে। তারপরে তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন? আমরা জানি যে অধ্যাপক আবুল কাশেম যে সংগঠন করেছিলেন সেটির নাম হচ্ছে তমুদ্দিন মজলিস। এটা একটা মূলত কি সংগঠন? সাংস্কৃতিক সংগঠন ছিল। স্মৃতির মিনার কবিতাটি কে রচনা করেছেন? স্মৃতির মিনার কবিতার নাম হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। আমি তোমাদের জন্য একটু লিখে রেখেছি যে জিনিসগুলো হচ্ছে তোমাদের হয়তো মনে না থাকতে পারে বা একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সবগুলো তোমরা এটা নোট করে রাখতে পারো বা তোমরা নিয়ে রাখতে পারো। পাশাপাশি আমি যখন কথা বলব তখন অনেক কিছুই আসে যখন এই জায়গাতে লেখা নাই তখন তোমরা হচ্ছে তোমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নগুলো তোমরা পাবা যেগুলো তোমরা নিজেরা অলরেডি পড়ে ফেলেছো বা তোমার জানা তো সেই তথ্যটা তোমার নেওয়ার প্রয়োজন নাই। তুমি যেগুলা পাবা নতুন বা যেটা তুমি স্কিপ করে গেছো বা যেটা পড়ো নাই, যেটার মধ্যে গ্যাপ রয়ে গেছিল সেই জিনিসটা তুমি ভালো করে ফাইন্ড আউট করে নোট করে রাখবা। তারপরে কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহীদ মিনার হিসেবে পালিত হয়ে আসছে? আমরা জানি যে ২১ ফেব্রুয়ারি এটা ১৯৫২ সালে যখন আন্দোলন হওয়ার পরে ছাত্ররা মারা যায় তার পরবর্তী বছর থেকেই এটা পালিত হয়ে আসছে শহীদ দিবস হিসেবে। অর্থাৎ ১৯৫৩ সাল থেকে এটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তারপরে আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা কে? এই যে আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা মূলত হচ্ছে কে? জহির রায়হান। পাশাপাশি আমরা যদি বলি কোন মামলাকে তৎকালীন শাসক গোষ্ঠী কর্তৃক ষড়যন্ত্র মামলা বলা হয়? এটা আমরা সকলেই জানার কথা। আশা করি তোমরা এটা পারবা। এই মামলাটা হচ্ছে মূলত কি? আগরতলা মামলা। এই আগরতলা মামলাকে বলা হচ্ছে ষড়যন্ত্র মামলা। এগুলো সবগুলো হচ্ছে আমাদের মানে এমসিকিউ এর জন্য শর্ট প্রশ্ন। তো আমরা এগুলো সংক্ষেপে আলোচনা করব। আমরা যখন বড় থিওরি বা সিকিউ এর প্রশ্নগুলো যখন আলোচনা করব তখন হচ্ছে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। মৌলিক গণতন্ত্র কি ব্যাখ্যা করব? অলরেডি আমরা মৌলিক গণতন্ত্র সম্পর্কে ধারণা পেয়েছি। মৌলিক গণতন্ত্র হচ্ছে মূলত ওই পদ্ধতি যেটা হচ্ছে আইয়ুব কর্তৃক প্রবর্তিত এবং এখানে তিনি হচ্ছে মূলত তার নির্বাচন ব্যবস্থা বা তার সরকার দলকে স্থায়ী করার জন্য। তো এই মৌলিক গণতন্ত্র হচ্ছে মূলত এই আইয়ুব খান কর্তৃক প্রবর্তিত একটা ব্যবস্থা আরকি। এই ব্যবস্থায় সাধারণত কি করা হয়? মূলত আমরা যেরকম নির্বাচনে জাতীয় নেতৃত্ব নির্বাচন করার জন্য সকলের ভোট নিয়ে থাকি বা সকলের ভোটের মাধ্যমে জাতীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকে বা আমাদের যে জাতীয় নেতৃত্ব সবগুলো হচ্ছে আমাদের সার্বজনীন ভোটের মাধ্যমে নির্বাচন করা যায়। কিন্তু ওই মৌলিক গণতন্ত্র এরকম ছিল যে সবাই ভোট দিতে হবে না। নির্দিষ্ট কিছু প্রতিনিধির মাধ্যমে জাতীয় নেতৃত্ব নির্বাচন হবে। এটাই হচ্ছে মূলত মৌলিক গণতন্ত্র। তারপর ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? এই ৬ দফায় যে দাবিগুলো উল্লেখ ছিল বা ৬ টা দফা ছিল এইগুলো ছিল হচ্ছে তৎকালীন সময়ে বাঙালিদের চাওয়া পাওয়া
পাওয়া বা বাঙালি আপামর জনগোষ্ঠী সবার চাওয়া পাওয়া ছিল এই যে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের সার্বভৌমত্ব এবং তাদের অর্থনৈতিক রাজনৈতিক যে বৈষম্য সেগুলো দূর করার মাধ্যমে অধিকার স্থাপন করা। এইগুলা মূলত এই ৬ দফাতে উল্লেখ ছিল এবং এই ৬ দফার প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে বাঙালিরা ১৯৭০ নির্বাচনে জয়লাভ করে এবং ১৯৭১ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এইজন্য এই ৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। তারপরে গণপরিষদ বলতে কি বোঝায়? গণপরিষদ বলতে আমরা সাধারণত জানি হচ্ছে যে কোনো দেশের সংবিধান প্রণয়নের জন্য যে কমিটি গঠন করা হয় সেটাকে হচ্ছে গণপরিষদ বলা হয়। যেমন আমাদের ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে গণপরিষদ গঠন করেছিলেন, সংবিধান গ্রহণ করেছিলেন, এটা হচ্ছিল একটা গণপরিষদ। তারপরে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করো। ১৯৭০ সালের নির্বাচন আসলে কি আমরা সকলেই জানি। তারপর আমরা একটু আলোচনা করি। ১৯৭০ সালের নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যেখানে এই আমাদের পূর্ব পাকিস্তানে এই যে আওয়ামী লীগের মানে সংখ্যাগরিষ্ঠ বিজয় অর্জন করে এবং এই ৬ দফার প্রেক্ষিতে এই নির্বাচনের গুরুত্বটা কিরকম ছিল? এই নির্বাচনে জয়লাভের পরবর্তী সময়ে বাঙালিরা বুঝতে পারে যে তাদের ৬ দফা এবং এই যে ১১ দফার প্রতি মানুষের কতটুক আস্থা রয়েছে বা এই ৬ দফা ১১ দফার প্রতি বাঙালিদের কতটুকু ভরসা রয়েছে। সেই প্রেক্ষিতে পরবর্তীতে মানুষের সমর্থনটার পরিমাণটা আরো বেড়ে যায় এবং এই শেষ পর্যন্ত গিয়ে তারা বুঝতে পারে যে আমাদের চূড়ান্তভাবে যদি আমরা বৈষম্য থেকে দূর হতে যাই, বৈষম্য থেকে বের হতে যাই, আমাদের স্বাধীনতার বিকল্প নেই এবং এই প্রেক্ষিতে ১৯৭১ সালে বাঙালির যে আপামর জনগোষ্ঠী সকলেই এই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তারপর যদি বলি পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো। অর্থনৈতিক বৈষম্য যেটা ছিল এটা যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে এরকমভাবে বলতে পারি তৎকালীন সময়ে মনে করো যে পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানের যে বাজেট ছিল সেই বাজেটে যদি মনে করো এই পূর্ব পাকিস্তানের জন্য ১০০ কোটি টাকা বাজেট নেওয়া হইতো তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানের জন্য ৫০০ কোটি টাকা বাজেট নেওয়া হয়েছিল এবং আমাদের যে উৎপাদন ব্যবস্থা ছিল পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের জন্য বেশি উৎপাদন হতো। আমাদের পাট বলি ধান বলি সবগুলো আমাদের পূর্ব পাকিস্তানে বেশি উৎপাদন হতো এবং এগুলো বিদেশে আমাদের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হতো এবং রপ্তানির পরবর্তী সময়ে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জন হতো সেটা আমাদের পূর্ব পাকিস্তানের জন্য ব্যয় না করে সেটা পশ্চিম পাকিস্তানের জন্য ব্যয় করা হতো এবং আমাদের উন্নয়ন অর্থনৈতিকভাবে চরমভাবে পিছিয়ে পড়েছিলাম শুধুমাত্র এই কয়েকটা বৈষম্যের কারণে। তারপরে ভাষা আন্দোলনে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়? ভাষা আন্দোলন কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় কথা যদি আমি বলি যে ভাষা আন্দোলনের সময় আমাদের দেশের ছাত্র সমাজ প্রথমে যদিও এটার দাবি তুলে বা এটা নিয়ে রাস্তায় নামে, পরবর্তী সময়ে যখন ছাত্ররা দু একজন নিহত হয় তার পরবর্তী সময়ে বাঙালির যে আপামর সকলেই কিন্তু রাস্তায় নেমে আসে এবং তারা বুঝতে পারে যে এই বাঙালি জাতির ভাষার কতটুকু গুরুত্ব এবং আমাদের নিজের যে জাতিগত পরিচয়, আমাদের ভাষা সংস্কৃতি এগুলোকে ধরে রাখার যে মাধ্যমে আমাদেরকে একসূত্রে থাকার যে প্রেরণা সেটার মাধ্যমে কিন্তু আমাদের এই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। ৬ দফার দাবির যে কোনো ২টি দফা উল্লেখ করো। তো আমরা জানি ৬ দফার যে ৬টি দাবি আছে তার মধ্যে আমরা ২টি দাবির কথা বললে আসলে আমরা শেষের ২টি যেটা একটু সহজ তুলনামূলক এই জায়গাতে আমি এটাই তোমাদের জন্য লিখে রেখেছি যে ৬ দফা দাবি ২টা হচ্ছে তোমরা সহজভাবে লিখতে পারো যে বৈদেশিক মুদ্রার মালিক অঙ্গরাজ্য হবে এবং কেন্দ্র পাবে তার অধিকাংশ এবং ৫ নাম্বার দফা যেটা ছিল যে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জন হবে সেটা অঙ্গরাজ্যের কাছেই থাকবে এবং সে তার নির্দিষ্ট কিছুটা অংশ কাকে দিবে? কেন্দ্রকে দিবে এবং পাকিস্তান ৬ নাম্বার যে দফা ছিল সেটা ছিল হচ্ছে পাকিস্তান সরকারের আধা সামরিক বাহিনী গঠন। অর্থাৎ প্রতিটা যে অঙ্গরাজ্য ছিল তাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটা আধা সামরিক বাহিনী গঠন করা হবে। এই হচ্ছে আমাদের শেষ ২টা দফা। এটা হচ্ছে ৬ষ্ঠ দফা, এটা হচ্ছে ৫ম দফা। এটা হচ্ছে আমরা যে ২টা দফা হিসেবে লিখতে পারি এটা তুলনামূলক সহজ। তারপরে যুক্তফ্রন্ট সরকারকে কেন বাতিল করা হয়েছিল? যুক্তফ্রন্ট সরকারকে বাতিল করা হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা ছিল যে পাকিস্তান সরকারের ষড়যন্ত্র এবং তৎকালীন সময়ে আদমজী পাটকল এবং কর্ণফুলী কলের মধ্যে বাঙালি এবং অবাঙালি যারা কাজ করতো তারা একটা চরম দ্বন্দ্বে এবং দাঙ্গায় জড়িয়ে পড়েছিল। এই দাঙ্গাকে কেন্দ্র করেই পাকিস্তান সরকার আমাদের যে যুক্তফ্রন্ট সরকার ছিল সেটাকে ভেঙে দেয়। ভাষা আন্দোলনে পটভূমি এবং এর ফলে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে কিনা তা ব্যাখ্যা করো। ভাষা আন্দোলনের পটভূমিটা আসলে কিরকম ছিল? ভাষা আন্দোলনটা প্রথমে মূলত হচ্ছে যখন জিন্নাহ ঘোষণা দেয় যে বাংলা নয় উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তারই প্রতিবাদে এই ছাত্র সমাজ প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা মেডিকেলের সামনে থেকে যে মিছিল শুরু হয় তার মাধ্যমে কিন্তু পরবর্তী সময়ে এই পুরা দেশের যে ছাত্র সমাজ তারাই এটার পিছনে যে যোগ দেয় এবং শেষ পর্যন্ত তারা কিন্তু সফলও হয়। এবং সেটা যদি আমরা বলি যে জাতীয়তাবাদের উন্মেষ বিকাশ ঘটে কিনা, হ্যাঁ অবশ্যই জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে? আমরা যদি বলি যে যখন ভাষা আন্দোলনে সকল দেশের সকল জনগণ এবং বিশেষ করে ছাত্র সমাজ এটাতে জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন শহীদও হয়,
তখন তারা বুঝতে পারে যে ভাষার আসলে কতটা গুরুত্ব এবং আমাদের নিজের যে ভাষা এবং আমাদের সংস্কৃতি তার গুরুত্বটাও তখন সবাই বুঝতে পারে এবং তার প্রেক্ষিতে সবাই একত্রে আমাদের দেশের ভাষা, আমাদের নিজের জাতিগত পরিচয়কে সংরক্ষণ করার জন্য যেকোনো কার্যকলাপে একসঙ্গে থাকার জন্য এই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষটা ঘটে। ৬ দফার ৬টি দাবি ব্যাখ্যা করো এবং দাবিনামা বাঙালির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে কিনা বিশ্লেষণ করো। তো আমরা যদি ৬টা দফার কথা বলি, আমি অলরেডি ২টা দফা আলোচনা করেছি আমরা এই জায়গাতে। তার বাকি যে ৪টা দফা আছে সেই ৪টা দফা আমরা আলোচনা করব। তো ৬ দফার ১ম দফা ছিল সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা। আমি একদম শর্টকাটে বলতে পারি যেন তোমাদের সহজে মনে থাকে এবং তোমরা পরীক্ষাতে আসলে খুব সহজে লিখতে পারো। দ্বিতীয়ত, স্বাধীন অঙ্গরাজ্য গঠন করা এবং কেন্দ্রের কাছে শুধুমাত্র পররাষ্ট্র এবং প্রতিরক্ষা ব্যবস্থাটা থাকবে, বাকি সবগুলো অঙ্গরাজ্য স্বাধীনভাবে সে নিজেরা পরিচালনা করবে। পাশাপাশি প্রতিটি অঙ্গরাজ্যে ২ ধরনের মুদ্রা থাকবে, অর্থাৎ একটা মুদ্রা অঙ্গরাজ্যগুলা বা প্রাদেশিক সরকারের জন্য, একটা কেন্দ্রের জন্য। কিংবা যদি চাই তাহলে একটা মুদ্রা হইতে পারে, কিন্তু বিশেষ কিছু শর্ত ছিল, সেই শর্তগুলো সাপেক্ষে এক ধরনের মুদ্রা হইতে পারে। এবং ৪ নাম্বার যে দফাটা ছিল তা হচ্ছে কর ধার্য করবে আঞ্চলিক সরকার, অর্থাৎ আমাদের যে কেন্দ্র অঙ্গরাজ্যগুলো ছিল সেই অঙ্গরাজ্যগুলো কর ধার্য করবে এবং তার একটা নির্দিষ্ট অংশ তারা কেন্দ্রীয় সরকারকে দিবে। এই হচ্ছে ৬ দফার যে ৬টি দাবি ছিল এবং আমরা লাস্ট ২টা এই জায়গাতে অলরেডি আলোচনা করেছি যে বৈদেশিক মুদ্রার মালিক অঙ্গরাজ্য হবে এবং কেন্দ্রকে তার নির্দিষ্ট অংশ দেবে এবং আধা সামরিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে ৬ষ্ঠ দফাতে। তারপরে আমরা যদি যাই, এগুলো হচ্ছে ঘ এবং ঘ মার্কসের জন্য ইম্পর্টেন্ট, যে 1969 সালে গণ অভ্যুত্থান এবং এর সাথে উদ্দীপক আসলে এই প্রশ্নটা হয়তো মিসিং হয়েছে, এই জায়গাতে আমাদের কাছে কোনো উদ্দীপক নাই, তো এটা বাদ দিয়ে আমরা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সকল বৈষম্যের চিত্র বর্ণনা করব। অলরেডি আমরা অর্থনৈতিক বৈষম্যের কথা তুলে ধরেছি, পাশাপাশি আমরা যদি প্রশাসনিক বলি বা রাজনৈতিক বৈষম্য বলি, সব দিক দিয়ে কিন্তু তারা আমাদের বৈষম্য স্বীকার করেছিল। এবং প্রশাসনিক বৈষম্যের কথা যদি বলি, আমাদের যে এই সরকারি খাত ছিল বা বেসরকারি খাত, সব জায়গাতে চাকরির ক্ষেত্রেও কিন্তু এই পশ্চিম পাকিস্তানিরা একটা ব্যাপক ভূমিকা পালন করতে এবং আমাদেরকে পিছিয়ে রেখেছিল। দেখা যেত যে যদি ১০০ জন একটা জায়গায় সেক্টরে থাকে, তার মধ্যে 90% বা ৯০ জন ছিল পশ্চিম পাকিস্তানি, সর্বোচ্চ 10% ছিল হচ্ছে পূর্ব পাকিস্তানি। তো আমরা যে একটু আগে অর্থনৈতিক বৈষম্য আলোচনা করলাম, পাশাপাশি আমাদের রাজনৈতিক বৈষম্য এবং এই প্রশাসনিক বৈষম্য, এই তিনটার সমন্বয়ে তুমি এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে সাজিয়ে লিখতে পারো নিজের মতো করে। তারপরে 1970 সালে সাধারণ নির্বাচনের হাত ধরে আজকের স্বাধীন বাংলাদেশে ব্যাখ্যা করো। 1970 সালের নির্বাচনের গুরুত্ব আমরা পূর্বে আলোচনা করেছি যে 1970 সালের নির্বাচনটা আসলে কিরকম ছিল। 1970 সালের নির্বাচনের পর বাঙালিদের আসলে রাজনৈতিক বিজয় ঘটে এবং আমাদের যে বিরোধী সমাজ ছিল বা পশ্চিম পাকিস্তানের ছিল, তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়। তারা বুঝতে পারে আমাদের অবস্থানটা আসলে কতটুকু শক্ত ছিল এবং এই যে ৬ দফা এবং ১১ দফার প্রতি বাঙালির যে আপামর জনগণ সকলেই কতটুকু সমর্থন ছিল, এই 1970 নির্বাচনের মাধ্যমে সকলেই বুঝতে পারে। এবং এর পরবর্তীতে তারা যখন নির্বাচনের সরকার গঠনে টালবাহানা করে, তখন তারা শেষ পর্যন্ত এটাই বুঝতে পারে যে আমাদের স্বাধীনতা ব্যতীত আর কোনো পথ বাকি নেই। এই যে ৭০ নির্বাচনের বিজয়, এর পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা সময় বাঙালির জনগণ এই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সুতরাং আমরা বলতে পারি যে ১৯৭০ সালে সাধারণ নির্বাচনের হাত ধরেই আজকের স্বাধীন বাংলাদেশ, এ কথাটা সত্য এবং আমরা এভাবেই এটার ব্যাখ্যা করতে পারি। আগরতলা মামলা জনগণকে কিভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে বিশ্লেষণ করুন। আগরতলা মামলা মূলত হচ্ছে বঙ্গবন্ধুর ৬ দফার প্রেক্ষিতে এবং ছাত্ররা যে ১১ দফা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু মূলত সে আগেই বুঝতে পেরেছিল, শেখ মুজিবুর রহমান, যে এই বাঙালির শেষ পর্যন্ত স্বাধীনতা ব্যতীত অন্য কোনো পথ নেই। সেজন্য সে নিজে একটা প্ল্যান করেছিল যে আমাদের পূর্ব পাকিস্তানের যে ক্যান্টনমেন্টগুলো ছিল এগুলোতে আক্রমণ করে তাদের সৈন্যদের অস্ত্র জিম্মি করে তাদেরকে পাঠিয়ে দেওয়া বা আমাদের দেশকে স্বাধীন ঘোষণা করা। পরবর্তীতে একটা সময় এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগেই ফাঁস হয়ে যায় এবং এটা পাকিস্তান সরকার জানার পরিপ্রেক্ষিতে এই বঙ্গবন্ধু সহ বাকি আরো ৩৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে। এটাকে মূলত হচ্ছে আগরতলা মামলা বলা হয়। এবং এই আগরতলা মামলার প্রেক্ষিতে যখন তাদেরকে গ্রেফতার করা হয় এবং এই ক্যান্টনমেন্টে যখন এটার শুনানি চলমান ছিল, তখন বাঙালির যে অন্য যারা ছিল বাঙালি রাজনৈতিক নেতা এবং ব্যক্তিবর্গ, তারা সচেতনতাভাবে সকল মানুষকে এটার ব্যাপারে উদ্বুদ্ধ করে এবং সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে এবং কি রাজপথে বিভিন্ন আন্দোলনেও নামে যে তাদেরকে মুক্তি দিতে হবে। এবং এই সকল জনগণের আন্দোলন এবং তাদের দাবির প্রেক্ষিতে একটা সময় কিন্তু এই বঙ্গবন্ধু সহ বাকি রাজবন্ধুদের মুক্তি দিতে তারা বাধ্য হয়। এবং এই যে এই একত্ববোধ এবং সকলের যে একত্রে থাকার
বা জাতীয়তাবাদের যে উন্মেষ তখন ঘটেছিল, এটার প্রেক্ষিতে কিন্তু একটা সময় মানুষ এই যুদ্ধ বা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রতি আরো বেশি অনুপ্রাণিত হয়ে যায়। এইজন্য আমরা এই যে কথাটাতে আমরা এই জায়গায় লেখা ছিল যে আগরতলা মামলা জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে বিশ্লেষণ করতে। আমরা এইভাবে হচ্ছে মূলত এই প্রশ্ন তোমরা বিশ্লেষণ করতে পারো, আরো সুন্দর করে নিজের মতো সাজিয়েও লিখতে পারো। আমার মতো যে এভাবেই লিখতে হবে বলতে হবে এরকম না, আমি জাস্ট তোমাদেরকে একটু ক্লুটা বলছি যে তোমরা কিভাবে শুরু করতে পারো এবং কিভাবে একটা সুন্দর উত্তর লিখতে পারো। তারপর স্মৃতিস্তম্ভ নির্মাণের পটভূমি বর্ণনা করো। স্মৃতিস্তম্ভ নির্মাণের পটভূমি বলতে আসলে যে যখন 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল বেশ কয়েকজন, তারপরে প্রেক্ষিতে সেই দিনেই মূলত এই ঢাকা মেডিকেলের পাশে বা সামনে একটা স্মৃতিস্তম্ভ শহীদদের স্মরণে নির্মাণ করা হয় এবং এটা পরবর্তীতে যদিও ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু তারপরে এটা একটা রীতিতে পরিণত হয় এবং সব জায়গাতেই এই একটা করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য। কিন্তু পটভূমিটা মূলত ছিল এই যে তাদেরকে হত্যা করার পরে বা তাদেরকে গুলি করে মেরে পড়ার পরপরই এই ঢাকা মেডিকেলের সামনে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল সেটাই মূলত এই শহীদ মিনার উন্মোচনের প্রথম ধাপ। আওয়ামী মুসলিমের প্রথম দিকে গৃহীত বাঙালির স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম ব্যাখ্যা করো। আওয়ামী মুসলিম লীগের প্রথম দিকে গৃহীত বাঙালির স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম ব্যাখ্যা করো। আওয়ামী মুসলিম প্রথম দিকে হচ্ছে মূলত এই পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে পূর্ব পাকিস্তানের যে বৈষম্য সেটা দূর করা এবং এই পূর্ব পাকিস্তানের বাঙালির স্বাধীনতার কথা চিন্তা করে তারা যে কার্যক্রমগুলো করেছিল এই জায়গাতে মূলত তোমরা সেই কার্যক্রমগুলো ব্যাখ্যা করবা নিজের মতো করে। পাশাপাশি 1925 সালে ভারত পাকিস্তান যুদ্ধ বর্ণনা করো। এই প্রশ্নটা আসলে ভুলে হয়তো চলে আসছে, তো আমরা এটা স্কিপ করব। এখন বহু নির্বাচনী প্রশ্নে আমরা একটু আলোচনা করব। এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের অভিজ্ঞ টিউটর প্যানেল থেকে তোমাদের জন্য বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস এবং সার্বিক বইটা টেক্সট বইটা অ্যানালাইসিস করে তোমাদের জন্য সাজানো হয়েছে। তো প্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি যে আরেক ফাল্গুন উপন্যাসটি কে লিখেছেন? তো অপশন হচ্ছে জহির রায়হান, ডক্টর মুনির চৌধুরী, আব্দুল লতিফ, আলাউদ্দিন আল আজাদ। তো তোমরা চিন্তা করো যে আসলে কোনটা সঠিক, বা তোমরা অনেকে হয়তো এটার উত্তরটা জানো বা পারবে আশা করি। তো এটা সঠিক উত্তর হচ্ছে জহির রায়হান। তারপরে যদি যাই, স্মৃতির মিনার কবিতাটির পটভূমি কি? স্মৃতির মিনার কবিতাটি আসলে কখন রচনা করা হয়েছিল? আমরা জানি যে স্মৃতির মিনার কবিতাটি কে লিখেছেন? আলাউদ্দিন আল আজাদ, এবং এটার সময়কাল ছিল মূলত হচ্ছে এই ভাষা আন্দোলনের সময়কাল। সুতরাং আমরা বলতে পারি স্মৃতির মিনার কবিতাটির পটভূমি হচ্ছে ভাষা আন্দোলন। তারপরে যদি আমরা দেখি মৌলিক গণতন্ত্র ধারণার প্রবর্তক, এই কথাটা আমি হচ্ছে বেশ কয়েকবার বলে ফেলেছি, তোমাদের হয়তো এটা দেখা মাত্রই উত্তরটা পারার কথা যে মৌলিক গণতন্ত্র ধারণার প্রবর্তক কে? এটা হচ্ছে আইয়ুব খান। তারপরে যদি আসি কার নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়? তমুদ্দিন মজলিস মূলত কার নেতৃত্বে গঠিত হয়? এটা আমিও এটাও আলোচনা করেছি যে তমুদ্দিন মজলিস হচ্ছে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয়। কবর নাটকের পটভূমি কি? কবর নাটকটা মুনির চৌধুরী কর্তৃক রচিত এবং এটাও কিন্তু ভাষা আন্দোলনের প্রেক্ষিতে রচনা করা হয়। তারপর আরো কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন আমরা আলোচনা করব। তো আমরা শুরুতে থিওরিটিক্যাল পার্ট কিছুটা আলোচনা করেছি, কিভাবে আমরা সিকিউ এমসিকিউ সহ সার্বিক বিষয় কিভাবে আমরা লিখতে পারি সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করেছি, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। এখন আমরা এইগুলোর আলোকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির চূড়ান্ত লক্ষ্য কী ছিল? এটা আমরা জানি যে শেখ মুজিবের রাজনীতির চূড়ান্ত লক্ষ্য ছিল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। তারপরে জাতীয়তাবাদ কি? তো আমরা এটা একটু যদি তোমাদের লিখে দিই যে বাংলাদেশের স্বাধীনতা। তারপরে জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ কি আমরা একটু আগে আলোচনা করছি যে বাংলার জাতীয়তাবাদ সম্পর্কে। এই জায়গাতে শুধু জাতীয়তাবাদ সম্পর্কে আমরা বলবো যে কোনো জাতির ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতিগত ঐক্য গঠনের মাধ্যমে যে জাতিগত ঐক্য গড়ে ওঠে তাই হচ্ছে মূলত জাতীয়তাবাদ। ৬ দফা কর্মসূচি কি? ৬ দফা কর্মসূচি সম্পর্কে অলরেডি আলোচনা হয়ে গেছে। তো ৬ দফা কর্মসূচি হচ্ছে 1966 সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি শেখ মুজিব কর্তৃক উত্থাপিত লাহোরের যে বিরোধী দলগুলোর সম্মেলনে যে ৬টি দাবি উত্থাপন করা হয়েছিল সেই ৬টি দাবিকে মূলত ৬ দফা কর্মসূচি বলা হয় এবং এটাকে আমাদের বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। তারপরে ৬৯-এর গণ অভ্যুত্থান কি? ৬৯-এর গণ অভ্যুত্থান হচ্ছে মূলত আমরা জানি যে ৬ দফা আন্দোলন এবং সেই যে শিক্ষার্থীদের ১১ দফা যে শিক্ষা আন্দোলন ছিল সেটার পরিপ্রেক্ষিতে যখন এই বঙ্গবন্ধুকে আগরতলা মামলার
প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়, সাথে আরও 34 জনকে রাজবন্দী করা হয়, তার প্রেক্ষিতে সাধারণ দেশের মানুষগণ তাদের মুক্তির জন্য রাস্তায় নেমে এসেছিল এবং একটা সময় এটা দেশের সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটা গণ অভ্যুত্থানে পরিণত হয়। এটাকে মূলত 69-এর গণ অভ্যুত্থান বলা হয়। কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? এটা যদি আমরা জানি যে 1954 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়। আইয়ুব খান কেন মৌলিক গণতন্ত্র চালু করেন? এটাও আমরা বলেছি যে আইয়ুব খান মূলত হচ্ছে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য সে মৌলিক গণতন্ত্র চালু করেছিল। এখন আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন সলভ করব। এগুলো হচ্ছে মূলত তোমাদের খ মার্কসের জন্য পরীক্ষাতে কাজে লাগতে পারে এবং আমরা বেশ কয়েকটি প্রশ্ন আমরা দেখেছি এবং সবগুলো যাচাইয়ের মাধ্যমে আমরা যেগুলো নির্বাচন করেছি তোমাদের কিছুদিন পরে যে পরীক্ষাটা অনুষ্ঠিত যাচ্ছে এসএসসি 25 ব্যাচের, সেই পরীক্ষাতে আসার মতো প্রশ্ন এগুলো। 1970 সালে নির্বাচন গুরুত্বপূর্ণ কেন? এটা মূলত আমরা থিওরিটিক্যাল পার্টে বেশ কয়েকবার আলোচনা করেছি 69 নির্বাচন কেন গুরুত্বপূর্ণ। এই 69 নির্বাচনের মাধ্যমে কিন্তু আমাদের বাঙালি জাতির বা পূর্ব পাকিস্তানের রাজনৈতিক বিজয় ঘটে এবং এই রাজনৈতিক বিজয়ের প্রেক্ষিতে এই বাঙালির আপামর জনগণ বুঝতে পারে যে আমাদের একমাত্র মুক্তি হচ্ছে স্বাধীনতা। এই পরিপ্রেক্ষিতেই কিন্তু সাধারণ জনগণ সকলে মিলে এবং স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তারপরে মৌলিক গণতন্ত্র ছিল সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার কৌশল, ব্যাখ্যা করো। তো মৌলিক গণতন্ত্র আসলে যে আইয়ুব খানের যে সামরিক শাসন ছিল সেটাকে দীর্ঘস্থায়ী করার একটা পরিকল্পনা ছিল, কারণ এখানে জাতীয় নেতৃত্ব নির্বাচন করার জন্য সকল সাধারণ জনগণ ভোট দিতে পারবে না, শুধু নির্দিষ্ট কিছু নির্বাচিত ভোটারগণ ভোট দিবে এবং এর প্রেক্ষিতে সেই নির্বাচনী ভোটারগুলো তার পক্ষেরই হইতো এবং তাকেই বারবার নির্বাচন করতো এবং এই জন্যই মূলত সে এই মৌলিক গণতন্ত্রটা চালু করতে চেয়েছিল। 6 দফাকে কেন বাঙালি জাতির মুক্তি সনদ, এটা অলরেডি আমরা আলোচনা করেছি বেশ কয়েকবার, তো এটা আমরা আর না করি যে 6 দফাকে কেন বলা হয়, কারণ এই 6 দফাতে যে দাবিগুলো উল্লেখ ছিল সেগুলো ছিল মূলত আমাদের বাঙালি জনগণের চাওয়া পাওয়া এবং এগুলাই আমাদের তৎকালীন সময়ে বৈষম্যের মুক্তির পথ হিসেবে এইগুলাকে আসলে ধরে রাখা হয়েছিল সামনে। বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায় এটা নিয়ে আলোচনা হয়েছে যে বাঙালি জাতীয়তাবাদ আসলে কি। বাঙালি জাতীয়তাবাদ বলতে বোঝায় যে বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদির মাধ্যমে যে জাতীয় ঐক্য গঠিত হয় সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এখন আমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষ, অর্থাৎ তোমাদের ঘ এবং ঘ মার্কসের জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এরকম আমরা একটা উদ্দীপক শুরুতে পড়বো এবং তার আলোকে এই দুইটা প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। শুরুতে আমরা ঘটনা 1 দেখি যে এখানে আমেরিকান তরুণী মার্গারেট কিছুদিন হলো বাংলাদেশে বেড়াতে এসেছে। ফাগুনের এক ভোরে সে দেখতে পায় বেশ কিছু মানুষ খালি পায়ে রাস্তা ধরে হেঁটে চলেছে, তারা সবাই একটি দুঃখের গান গাইছে এবং একটি স্মৃতিস্তম্ভে ফুল ও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। একজনের কাছ থেকে সে জানতে পারলো স্মৃতিস্তম্ভটি একটি ঐতিহাসিক আন্দোলনের ফল। এটা হচ্ছে ঘটনা 1। এবং ঘটনা 2 যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে রহিম সাহেব একটি অঞ্চলের নেতা, সে একজন অঞ্চলের নেতা এবং অন্য আরেকটি অঞ্চল নিয়ে তাদের দেশ গঠিত এবং কিন্তু সে একটি অঞ্চলের নেতা হলেও অন্য আরেকটি অঞ্চল নিয়েও তাদের দেশ গঠিত হয়েছে। রহিম সাহেবের অঞ্চলের আয় বেশি হলেও তাদের টাকায় উন্নতি হচ্ছিল অন্য অঞ্চলে, অর্থাৎ তাদের অঞ্চলের আয় বেশি অথচ উন্নত হচ্ছে তাদেরই অন্য আরেকটি অঞ্চল। তাই রহিম সাহেব কিছু দাবি সরকারের কাছে পেশ করেন এবং সরকার দাবি না মানলে তারা স্বাধীনতার পথে অগ্রসর হয় এবং সে কি করে কিছু দাবি সরকারের কাছে উত্থাপন করে কিন্তু সরকার সেগুলো মানে নাই, যার প্রয়োগে তারা স্বাধীনতার পথে অগ্রসর হয়েছে। তো ঘটনা 1 তোমার পাঠ্য বইয়ের কোন ঐতিহাসিক আন্দোলনের কথা, এটা আমরা দেখা মাত্র স্পষ্ট দিয়ে বোঝার কথা, এটা কোন আন্দোলনের সাথে? ভাষা আন্দোলন। তারপর ঘতে যদি রহিম সাহেবের পেশকৃত দাবির সঙ্গে তোমার পাঠ্য বইয়ের যে ধারণাটি মিল আছে তা বাংলা স্বাধীনতার পথকে সুগম করে, তুমি কি একমত? যুক্তি দাও। হ্যাঁ, এই যে রহিম সাহেবের দাবি উত্থাপনের বিষয়টি সেটার সাথে আমরা 6 দফার মিল দেখতে পাই এবং এই 6 দফা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করে। সুতরাং তুমি তোমার মতো করে জাস্ট 6 দফা কিভাবে সুগম করে তার ব্যাখ্যা বিশ্লেষণটা সুন্দর মতো করলে তুমি এই জায়গাতে 4 এর মধ্যে 3 বা যদি ভালো করে লিখতে পারো 4 মার্কসই পাবা আমরা, কারণ অলরেডি 6 দফার কি কেন মুক্তি সনদ বলা বা 6 দফা কিভাবে আমাদের স্বাধীনতার পথকে সুগম করে আলোচনা করেছি। এখন তুমি শুধু তোমার মতো করে একটু বর্ণনা করতে পারলেই এই জায়গাতে একটা ভালো মার্কস পেয়ে যাবা। তারপরে আমরা আসি দ্বিতীয় চ্যাপ্টার স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে আমরা শুরুতে যে থিওরি পার্টগুলো আলোচনা করব তার মধ্যে রয়েছে গণযুদ্ধ কাকে বলে। আমরা জানি গণযুদ্ধ বলতে সেই যুদ্ধকে বোঝায় যে যুদ্ধে একটি দেশের সকল স্তরের জনগণ অংশগ্রহণ করে। সাধারণত যুদ্ধ হলে একটি দেশের মধ্যে তাদের নির্দিষ্ট সেনাবাহিনী অংশগ্রহণ করে, কিন্তু যে যুদ্ধে সেনাবাহিনী ব্যতীত তার সকল জনগণ অংশগ্রহণ করতে সেটাকে বলা হয় গণযুদ্ধ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? আমরা জানি মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। যৌথ কমান্ড কি? যৌথ কমান্ডটা হচ্ছে মূলত আমাদের যে মুক্তি বাহিনী ছিল এবং ভারতের যে যৌথ বাহিনী সেটার সাথে সম্মিলিত যে কমান্ড ছিল সেটাকে বলা হয় যৌথ কমান্ড।
বাকশাল কি? বাকশালের পুনরূপ যদি বলি যে এটার পুনরূপ হচ্ছে মূলত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এটা মূলত বঙ্গবন্ধু একক রাজনৈতিক দল ব্যবস্থা চালু করার জন্য তৈরি করেছিল। বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণার বাংলা অনুবাদ লেখো। তো স্বাধীনতার যে অনুবাদটা ছিল এটা আমরা বইয়ে তোমরা হয়তো পড়ে থাকবে যে ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। এরকম যে পুরো একটা বর্ণনা ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। এটা তুমি জাস্ট অনুবাদটা পুরোটা লিখতে পারো। পরীক্ষাতে আসলে পুরো অনুবাদ না আসলেও তোমাকে জাস্ট হয়তো এমন হইতে পারে, একটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণার প্রথম একটি লাইন বা দুইটি লাইন লিখো। তখন তোমাকে এই ঘোষণার একটা বা দুইটা লাইন লিখতে হবে। তারপরে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আমরা জানি যে শেখ মুজিবুর রহমান ছিলেন। তারপরে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল পদ সৃষ্টি করা বলা হয়েছে? এটা আমরা জানি সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কারা ছিল? আমরা জানি বাংলাদেশের যে মূল নিয়ামক শক্তি তার মধ্যে কারা ছিল? বাংলাদেশের মূল নিয়ামক শক্তি ছিল হচ্ছে জনগণ। কারণ আমাদের কাছে ওইরকম কোনো সেনাবাহিনী ছিল না বা আমাদের ওইরকম অস্ত্র গোলাবারুদ কিছুই ছিল না। আমাদের শক্তি ছিল আমাদের জনগণ। এই জনগণের মানসিক যে শক্তি এবং দৃঢ়তা এর প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল? আমরা জানি যুক্তফ্রন্ট সরকার মাত্র ৫৬ দিন ক্ষমতায় ছিল। তারা বেশি দিন থাকতে পারে নাই, কারণ পাকিস্তান সরকারের ষড়যন্ত্র এবং তৎকালীন সময়ে আদমজী পাটকল ও কর্ণফুলী কলের মধ্যে যে বাঙালি এবং অবাঙালি শ্রমিকরা কাজ করতো তাদের মধ্যে একটা দাঙ্গার সৃষ্টি হয়েছিল এবং সেই দাঙ্গার প্রেক্ষিতেই কিন্তু পাকিস্তান সরকার তৎকালীন যে যুক্তফ্রন্ট সরকার ছিল সেটাকে ভেঙে দেয় ওটার অজুহাত দেখে। তারপরে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন? আমরা অলরেডি গণযুদ্ধ কেন কাকে বলে আলোচনা করেছি। আমরা জানি যে মুক্তিযুদ্ধে সাধারণত আমাদের দেশের সকল জনগণ কৃষক শ্রমিক থেকে শুরু করে ছাত্র সমাজ, শিক্ষক সমাজ সকলেই অংশগ্রহণ করেছিল। এই জন্য এই মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়। তারপরে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়? আমরা জানি মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল মূলত আমাদের তৎকালীন সময়ে যে মুক্তিযুদ্ধ শুরুর পর তাদের মুক্তিযুদ্ধের সার্বিক পরিচালনা করার জন্যই মূলত এই মুজিবনগর সরকারটা গঠন করা হয়েছিল। ২৫শে মার্চ রাতকে কালো রাত্রি বলা হয় কেন? এটা আসলে ক্লাস 6-7 থেকে পরে আস্তে, আস্তে হয়তো এখনো তোমরা পড়তেছো যে ২৫শে মার্চ রাতকে কেন কালো রাত্রি বলা হয়? এটা আমার না বললেও চলে। তারপরেও তোমাদের একটু বলি যে ২৫শে মার্চকে কালো রাত্রি বলা হয় কারণ এই রাতে পাকিস্তানের যে পাক বাহিনী ছিল তারা ঘুমন্ত বাঙালির উপর পশু নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের এই ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা হচ্ছে অগণিত মানুষকে হত্যা করে। মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো। আসলে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা বলতে তেমন কোনো ভূমিকাই ছিল না, বরঞ্চ তারা মুক্তিযুদ্ধে জাতিসংঘ কি ছিল? নীরব ছিল। তাদের যে প্রধান ভেটো প্রদানকারী রাষ্ট্রগুলা এগুলো আসলে আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বেশ কয়েকটি রাষ্ট্র। এইজন্য এই জাতিসংঘ যদিও দেশের বা পৃথিবীর শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে কাজ করে থাকে, কিন্তু তৎকালীন সময়ে এই বেশ কয়েকটা ভেটো প্রদানকারী দেশ আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করায় জাতিসংঘ পুরোপুরি নীরব ছিল। তারপরে অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? এটাও তোমরা 6 থেকে পড়ে আসছো ক্লাস, যে অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? অপারেশন সার্চলাইট মূলত ওই যে ২৫শে মার্চের রাত্রে পাকিস্তানিদের যে একটা নরকীয় হত্যাকাণ্ড এটাকেই মূলত অপারেশন সার্চলাইট বলা হয়। তারা এটার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। ৭ই মার্চের ভাষণের প্রধান দিকগুলো লেখো। ৭ই মার্চের ভাষণে আসলে বঙ্গবন্ধু কি, কি বলেছিল সেই বিষয়গুলো আমরা এই জায়গাতে উল্লেখ করতে পারি। যেমন বঙ্গবন্ধু শুরুতেই আমাদেরকে স্বাধীনতা আমাদের দেশকে ৭ই মার্চের ভাষণে কিন্তু দেশকে স্বাধীনতার ঘোষণা একটা দিয়েছিল এক প্রকার বলা যায়। পাশাপাশি আমাদের দেশ কিভাবে চলবে এবং আমাদের সকল জনগণকে তিনি একটা সুন্দর নির্দেশনা দিয়েছিলেন যে কি করতে হবে, ব্যাংক আদালত বন্ধ থাকবে এবং কি, কি কাজ করতে হবে সব দিকেই তিনি আমাদেরকে একটা অ্যা বর্ণনা সুন্দর করে তার ভাষণে তুলে ধরেছেন। এই দিকগুলোই তোমরা তোমাদের মতো বর্ণনা করতে পারো। তারপর স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা ব্যাখ্যা করো। আসলে স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা বলতে গেলে এই পুরা যে স্বাধীনতা যোদ্ধারা তারা কিন্তু তৎকালীন মুজিবনগর সরকারের অধীনে পরিচালনা করা হয়। তারা আমাদের দেশকে ১১টি সেক্টরে ভাগ করে বিভিন্ন জনকে যে যারা দায়িত্বশীল তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তৎকালীন সময়ে তারা আসলে আমাদের স্বাধীনতা সংগ্রাম যে ৯টা মাস পুরোটা ৯টা মাসই কিন্তু এই যে মুজিবনগর সরকার পরিচালনা করেছিল। সুতরাং আমাদের মুজিবনগর সরকার ব্যাখ্যা বলতে গেলে আমাদের যে মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো ১১টা সেক্টরের কথা বলতে পারি বা কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে বা আমাদের এই মুক্তিযুদ্ধকে বৈশ্বিক যে সাপোর্ট বা বিদেশিক সাপোর্ট বা ভারতের যে সাপোর্ট সবগুলোর পেছনে কিন্তু এই মুজিবনগর সরকারের ভূমিকা রয়েছে। তারপরে দ্বিতীয় বিপ্লব বলতে কি বুঝো?
দ্বিতীয় বিপ্লব বলতে মূলত হচ্ছে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে যখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল, আমাদের দেশের অর্থনীতি, সামাজিক ব্যবস্থা সবকিছু যখন ধসে পড়েছিল এবং তৎকালীন সময়ের বন্যা, খরার কারণে আমাদের খাদ্য সংকট দেখা দেয়। সব মিলিয়ে তখন দেশের অবস্থা খুবই নাজুক। তৎকালীন সময়ে বঙ্গবন্ধু দেশের সকলের অধিকারের কথা চিন্তা করে তিনি যে বাকশাল গঠন করেছিলেন, এটাকে মূলত দ্বিতীয় বিপ্লব বলা হয়। মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করে। হ্যাঁ, মুক্তিযুদ্ধে গণমাধ্যমের কথা যদি বলি, আমাদের মুক্তিযুদ্ধের সময়ে যে দেশীয় গণমাধ্যম ছিল বা বিদেশি গণমাধ্যম সবগুলোই কিন্তু ব্যাপক একটা প্রচারণা চালায় এবং এই প্রচারণার মাধ্যমে কিন্তু আমাদের দেশের জনগণ অনেকটা সচেতন হয় বলা যায় এবং তাদের মধ্যে আরো দেশপ্রেম জাগ্রত হয়। পাশাপাশি এই গণমাধ্যমগুলোর মাধ্যমে বিভিন্ন এই যে দেশপ্রেমমূলক কবিতা, গান ইত্যাদি পাঠ করা হতো। পাশাপাশি এই সংগ্রামের বা আমাদের যুদ্ধের বিভিন্ন নিউজ বা বিভিন্ন খবরাখবর কিন্তু এই গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এবং স্বাধীনতা অর্জনে ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করো। এই ৭ই মার্চের ভাষণের গুরুত্বের কথা বলতে গেলে আসলে আমাদের যে স্বাধীনতা যুদ্ধটা শুরু হয়েছে তার পেছনে এই ৭ই মার্চের ভাষণ শোনার মাধ্যমে মানুষের মধ্যে যে বঙ্গবন্ধুর যে সম্মোহনী ক্ষমতা ছিল তার মাধ্যমে তিনি ৭ই মার্চের ভাষণে যে কথাগুলো বলেছেন সবগুলোই মানুষের হৃদয়ে ধারণ করার পরবর্তীতে কিন্তু তারা এই ভাষণের এক প্রকার বলা যায় যে এই ভাষণটা শোনার পরিপ্রেক্ষিতে মানুষ আরো বেশি এই আবেগপ্রবণ এবং তারা এই দেশের প্রতি আরো বেশি দায়িত্বশীল হয়ে এই ১৯৭১ সালের যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার বিষয়টি হচ্ছে তার মধ্যেই স্বাধীনতা অর্জনের পিছনে বা আমাদের এই যুদ্ধের পিছনে কিন্তু ৭ই মার্চের ভাষণের একটা ভালো অবদান রয়েছে এবং এই ৭ই মার্চের ভাষণকে কিন্তু জাতিসংঘ তাদের হেরিটেজের অংশ হিসেবে তারা সংরক্ষণ করেছে। যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকা বিশ্লেষণ করব। অলরেডি আমরা মুজিবনগর সরকারের ভূমিকা বিশ্লেষণ করেছি যে তারা কিভাবে আমাদের দেশকে ১১টি সেক্টরে ভাগ করে সার্বিক যুদ্ধ পরিচালনা করেছে এবং ৯ মাস এইটার নেতৃত্ব দিয়েছে। তারপরে যুদ্ধ চলাকালীন নারী শক্তির ভূমিকা কতটুকু ছিল বিশ্লেষণ করো। যুদ্ধ চলাকালীন সময়ে নারী শক্তির ভূমিকার কথা যদি বলি, নারীরা আমাদের সাথে তৎকালীন সময়ে যে মুক্তিযোদ্ধারা ছিল তাদের সাথে মুক্তিবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। পাশাপাশি আহতদের সেবা করা বা তৎকালীন সময়ে যে মুক্তিযুদ্ধের যে বা মুক্তিবাহিনীর শিবিরগুলো ছিল সেগুলো থেকে তাদেরকে খাদ্য সহায়তা সহ সার্বিক ব্যাপারে কিন্তু সহায়তা করেছে। এমনকি তারা অস্ত্র ট্রেনিং নিয়েও কিন্তু সরাসরি যুদ্ধও করেছে। মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের অবদান ব্যাখ্যা করো। জর্জ হ্যারিসন মূলত হচ্ছে একজন বিদেশি গায়ক। সে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মাধ্যমে আমাদেরকে অর্থ সহায়তা দিয়েছিল এবং দেশের বাহিরে মুক্তিযুদ্ধের প্রতি যে সাপোর্ট সে কিন্তু এটা সংগ্রহ করেছিল। সংবিধান স্বাধীন এবং সার্বভৌম দেশের দলিল ব্যাখ্যা করো। সংবিধান স্বাধীন ও সার্বভৌম দেশ, কারণ সংবিধানের মধ্যেই হচ্ছে মূলত আমাদের একটা জাতির বা একটা দেশের লক্ষ্য, উদ্দেশ্য সহ সার্বিক বিষয় উল্লেখ করা থাকে এবং তার ইতিহাস কিভাবে একটি সংবিধান গঠন হয়েছে বা একটা দেশের সার্বিক বিষয়াবলী কিন্তু সংবিধানে উল্লেখ করা থাকে। এজন্য আমরা বলতে পারি সংবিধান স্বাধীন ও সার্বভৌম দেশের দলিল। বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিশ্ববিবেক কতটা তৎপর হয় ব্যাখ্যা করো। হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্ববিবেক যথেষ্ট তৎপর ছিল। যদিও বেশ কয়েকটি দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, তারপরেও আমরা বলবো এমনও অনেকগুলো দেশ ছিল যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে সহায়তা করেছে এবং আমাদের দেশে যে পাকিস্তানিদের এই বর্বর হত্যাকাণ্ড সেটার প্রতি নিন্দা জানিয়ে তারা বিভিন্ন বিবৃতিও দিয়েছে। পাশাপাশি এই আমাদের দেশেও কিন্তু বিভিন্ন যারা ছিল আমরা দু একজনের নাম হয়তো জানি যারা হচ্ছে আমাদের এই যুদ্ধের সময় আহত বা নিহত হয়েছে। তারপরে যদি বলি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর অবদান গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। আসলে যৌথ বাহিনী বলতে কি বোঝায় এটা আমরা অলরেডি আলোচনা করেছি যে আমাদের মুক্তি বাহিনী এবং ভারতের যে বাহিনী ছিল সেনাবাহিনী সেটার সম্মিলিত যে একটা বাহিনী সেটাকে বলতো যৌথ বাহিনী বা যৌথ কমান্ড বলা হয়। আমাদের ৭-৮ মাস যুদ্ধ করার পরবর্তী সময়ে যখন অবস্থা খুবই খারাপ পর্যায়ে ছিল তখন এই ভারতের যে বাহিনী তারা কিন্তু আমাদেরকে সব দিক দিয়ে সহায়তার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধকে খুব সহজেই বিজয়ের দিকে নিয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধ পরিচালনা কমিটির আহ্বায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধে তার অবদান ব্যাখ্যা করো। আমরা জানি যে মুক্তিযুদ্ধ পরিচালনার সময় বা মুক্তিযুদ্ধের সময় কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তানের জেলে ছিলেন, তখন তার পরবর্তীতে বা তার অনুপস্থিতিতে তাজউদ্দিন আহমেদ পুরো সার্বিক যে মুক্তিযুদ্ধ সেটার কমিটির আহ্বায়ক ছিলেন এবং সে এই পুরো মুক্তিযুদ্ধে তার অবদান যদি বলতে চাই সে নিজেই বঙ্গবন্ধুর যদিও আদেশ পূর্বে দিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তী সময় যে ৯টা মাস ছিল পুরোটাতেই তিনি তার নিজের মতো করে এই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধকালীন যে মিছিল বের হয় তা মুক্তিযুদ্ধকে কতটা প্রভাবিত করে? এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা যুদ্ধকালীন যে মিছিল ছিল সেটা আসলে আমাদের বাঙালির আপামর জনগণের মনে একটা সাহস জুগিয়েছে এবং সকল মানুষ বুঝতে পেরেছে যে আমাদের আর কোনো পথ নেই মুক্তি ব্যতীত। তো ওই মিছিলটার মাধ্যমে অনেক যারা সাধারণ জনগণ ছিল সকলেই কিন্তু অংশগ্রহণ করে এবং তাদের আরো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার যে প্রবণতাটা সেটা কিন্তু আরো বেড়ে যায়।
এরশাদের তৎকালীন কার্যকলাপ কি? গণতান্ত্রিক সরকারের বহিঃপ্রকাশ ব্যাখ্যা করুন। এরশাদ পরবর্তী সময়ে তিনি যে আন্দোলন বা তিনি যেরকম সরকার ব্যবস্থা করতে চেয়েছিলেন সেটা আসলে তৎকালীন গণতান্ত্রিক সরকারের বহিঃপ্রকাশ বলা যায় না। এরশাদ সরকার আসার পরবর্তী সময়ে কিন্তু তিনি বিভিন্ন ছাত্র আন্দোলন সহ অনেকগুলো আন্দোলনের সম্মুখীন হয়েছেন এবং তিনি যে সামরিক শাসন করতে চেয়েছিলেন সেটা কিন্তু শেষ পর্যন্ত তিনি করতে পারেননি। আন্দোলনের মাধ্যমে ১৯৯০ এর যে গণ আন্দোলন তার মাধ্যমে কিন্তু তার পরাজয় এবং তিনি ক্ষমতাচ্যুত হন। এখন আমরা বেশ কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উপরে দেখব। তো প্রথম যে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন তার মধ্যে শুরুতেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালে কত তারিখে গণপরিষদে গৃহীত হয়? ১১ই জানুয়ারি, ১০ই এপ্রিল, ১২ই অক্টোবর, ৪ই নভেম্বর। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ৪ই নভেম্বর। তো আমি যখন এই বহু নির্বাচনী প্রশ্নগুলা বলবো তুমি হয়তো অনেকগুলাই জানা থাকতে পারে বা তুমি অনেকগুলা পারতে পারো। তো তোমার যেগুলা তুমি জানবা না বা জানার পরেও আমি যখন বলবো তুমি নিজেই আগে চেষ্টা করবা যে উত্তরটা দিয়ে দেওয়ার বা কোনটা সঠিক উত্তর তুমি নিজের মনে মনে একটা সেট করে রাখবা। তো দ্বিতীয় এমসিকিউ, স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা কিরকম ছিল? তো ১, যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ করে। হ্যাঁ, নারীরা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। ২, আহত যোদ্ধাদের সেবা প্রদান করে। হ্যাঁ, আহত যোদ্ধাদের তারা সেবা দিয়েছেন। ৩, বিভিন্ন প্রকার তথ্য প্রদান। হ্যাঁ, ৩টা কাজেই তারা করেছেন। সুতরাং আমরা বলতে পারি উত্তর হচ্ছে ডি। এখন আসি নিচের কোনটি মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল? মানে আমরা যদি বলি মূল নিয়ামক শক্তি কি ছিল মুক্তিযুদ্ধে? আসলে গণমাধ্যম, জনগণ, বিশ্ব জনমত না প্রবাসী বাঙালি? তো আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি বলি বা যাই বলি আমাদের মূলত আমাদের জনগণ বা আমাদের নিজেরাই আমাদের শক্তি ছিলাম। তো আমরা বলতে পারি যে মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। তারপরে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এটা অলরেডি আমরা লিখে ফেলেছি বা আমরা আলোচনা করেছি যে অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। তারপরে বাংলাদেশে গণপরিষদে আদেশ জারি করা হয়েছিল কেন? গণপরিষদ আদেশ আসলে কেন জারি করা হয়? আমি এটা আলোচনা করেছি থিওরিটিক্যাল পার্টে যে গণপরিষদ কখন বা কি জন্য জারি করা হয়? গণপরিষদ জারি করা সাধারণত সংবিধান রচনা করার জন্য। এখন আমরা বেশ কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন দেখার চেষ্টা করব। সংবিধানের মাধ্যমে রাষ্ট্রে কি প্রতিফলিত হয়? তো আমরা জানি সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রের উদ্দেশ্য, লক্ষ্য বা সার্বিক বিষয়াবলী প্রতিফলিত হয়। আমরা বলতে পারি রাষ্ট্রের উদ্দেশ্য, আদর্শ ও লক্ষ্য প্রতিফলিত হয় সংবিধানের মাধ্যমে। গণযুদ্ধ কাকে বলে? এটা আলোচনা অলরেডি ২ বার হয়েছে যে গণযুদ্ধ কাকে বলে? গণযুদ্ধ হচ্ছে যখন একটি দেশের সর্বস্তরের জনগণ কোনো একটা যুদ্ধে, দেশের স্বাধীনতা যুদ্ধে বা ঝাঁপিয়ে পড়ে তখন সেটাকে গণযুদ্ধ বলা হয়। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার প্রথম বাক্যটি লিখো। হ্যাঁ, বঙ্গবন্ধুর স্বাধীনতা প্রদান হচ্ছে যে ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ পররাষ্ট্রনীতির ভিত্তি কি? বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হচ্ছে এটা একটা সংবিধানের বিষয়। ভিত্তি হচ্ছে যে কারো সাথে শত্রুতা নয়, সকলের সাথেই বন্ধুত্ব। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি। এটা যদি তোমাদের জানা না থাকে তোমরা নোট করে রাখতে পারো। এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তারপর যৌথ কমান্ড কি? এটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে যে যৌথ কমান্ড হচ্ছে আমাদের মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী কর্তৃক যে গঠিত বাহিনী সেটাকে যৌথ কমান্ড বলা হয়। তারপরে মুক্তিযুদ্ধকালীন চরমপত্র কি? এটা ছিল মূলত একটা প্রচার অনুষ্ঠান যার মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধা সহ দেশের সকল জনগণকে উৎসাহ প্রদান করা হইতো বা তাদেরকে সাহস দেওয়া হতো এবং পাশাপাশি এটার মধ্যে বিভিন্ন দেশ প্রেমমূলক নাটক, অনুষ্ঠান বা গান প্রচার করা হইতো, কবিতাও দেওয়া হইতো। এখন আমরা বেশ কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন দেখব যে মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয় কেন? আসলে মুক্তিযোদ্ধাদের ঋণ কোনোভাবেই পরিশোধ করা সম্ভব না। কারণ তৎকালীন সময়ে তারা যদি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বা অনেকেই জানা সত্ত্বেও যে মারা যাবে জানা সত্ত্বেও যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তো তাহলে কখনোই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পেতাম না। তো এই যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করার ব্যাপারটা সেইটার ঋণ আসলে কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কেন? মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল সাধারণত আমাদের যখন যুদ্ধ শুরু হয়ে যায় হঠাৎ করে তখন এই যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ সেটাকে পরিচালনা করার জন্য মূলত মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন? এই প্রশ্নটা অলরেডি আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। এটা আর আলোচনা না করি। তো স্বাধীনতা যুদ্ধে জাতিসংঘ নীরব ছিল কেন? স্বাধীনতা যুদ্ধে জাতিসংঘ নীরব থাকার কারণ ছিল জাতিসংঘের যে ভেটো প্রদানকারী যে প্রধান ৫ টা রাষ্ট্র রয়েছে তার মধ্যে বেশিরভাগ রাষ্ট্রই ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে। এই কারণে তারা কি করতে পারেনি? জাতিসংঘ যার যে যথেষ্ট ভূমিকা রাখার কথা একটা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সেটা কিন্তু সে করতে পারেনি। তারপরে ২৫শে মার্চের রাতকে কালো রাত্রি বলা হয় কেন? এটা আমরা জানি ২৫শে মার্চের রাতটা কেন কালো রাত্রি বলা হয়। আশা করি এটা তোমরা সকলেই জানো। তারপরে একটু বলি যে ২৫শে মার্চ রাতকে কালো রাত্রি বলা হয় কারণ এই দিন রাতে পাকিস্তানিরা আমাদের ঘুমন্ত যে বাঙালি সকলেই ঘুমিয়ে পড়েছে মধ্যরাতে সকলের উপর একটা বর্বর হত্যাকাণ্ড চালায়। এখন আমরা
একটি সৃজনশীল দেখার চেষ্টা করি। ঘ এবং ঘ নাম্বার। তো মুক্তিযুদ্ধ শুরুর ১৫ দিন পর একটি সরকার গঠন করা হয়। এই সরকার মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা। উদ্দীপকে যে সরকারের কথা বলা হয়েছে তার গঠন কাঠামো ব্যাখ্যা করো। আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের মূলত মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে। এখন তুমি জাস্ট আমরা যে মুজিবনগর সরকারের গঠন কাঠামোটা ছিল, যে কে রাষ্ট্রপতি ছিল, কে অর্থমন্ত্রী ছিল, এই যে গঠন কাঠামোটা ছিল সেটা তুমি হচ্ছে তুমি তোমার মতো করে একটু বর্ণনা করলে এই জায়গাতে তুমি ৩ এর মধ্যে ৩ ও পাইতে পারো। যদি ভালোভাবে না লিখতে পারো তাও তুমি যদি একটু গঠন কাঠামোটা উল্লেখ করতে পারো তাহলে তুমি ২ পাবা। উক্ত সরকারের কার্যক্রম বিশ্লেষণ করো। উক্ত সরকার কি কি কার্যক্রম করেছে অলরেডি এই জায়গাতেও কিন্তু বলা আছে উপরে। যদি আমরা দেখি যে এই সরকার আমাদের যে যুদ্ধবস্তুর দেশ সেটা পরিচালনা করেছে এবং আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলেছে এবং পাশাপাশি যারা যে আমাদের দেশকে ১১টা সেক্টরে ভাগ করে কিভাবে যুদ্ধ পরিচালনা করেছে সেই বিষয়গুলো আমরা এই ঘতে উল্লেখ করতে পারি। এখন আমরা আসব নতুন চ্যাপ্টার সৌরজগৎ ও ভূমণ্ডল। সৌরজগৎ ও ভূমণ্ডল সম্পর্কে আমরা এখন একটু থিওরিটিক্যাল আলোচনা করব। তো দেখি যে সৌর কলঙ্ক কি। সৌর কলঙ্ক হচ্ছে আসলে সূর্যের মাঝে যে মাঝে মধ্যে কালো দাগ দেখা যায় এটাকে মূলত সৌর কলঙ্ক বলা হয়, যে সূর্যের কালো দাগ। সৌরজগৎ কাকে বলে? সৌরজগৎ হচ্ছে মূলত গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ সহ যাবতীয় যে বিষয় আছে সবগুলো নিয়ে গঠিত ব্যবস্থাকে মূলত সৌরজগৎ বলা হয়। মেরুরেখা কাকে বলে? মেরুরেখা হচ্ছে কেন্দ্র থেকে উত্তর দক্ষিণে যে কল্পিত রেখা পৃথিবীকে বেষ্টন করা হয়েছে সেটাই মূলত হচ্ছে মেরুরেখা। কেন্দ্রাতিক গতিশক্তি কাকে বলে? কেন্দ্রাতিক শক্তি হচ্ছে মূলত পৃথিবী তার নিজ অক্ষের উপর পাক খায় সবসময়, তার প্রেক্ষিতে কিন্তু পৃথিবীর মানে ঘূর্ণয়ন শক্তির প্রভাবে তার মধ্যে যে পানির অংশ বা পানির ভাগটা রয়েছে সেটা কি ছিটকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এই যে ছিটকে যাওয়ার প্রবণতা সেটাকে বলা হয় কেন্দ্রাতিক শক্তি। প্রতিপাত স্থান কাকে বলে? প্রতিপাত স্থানটা হচ্ছে আসলে ভূপৃষ্ঠের যে কোনো একটা বিন্দুর ঠিক বিপরীত যে বিন্দুটা সেটাকে প্রতিপাত স্থান বলা হয়। যেমন আমি যদি এই চিত্রের মধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করি যে এ বিন্দু তার ঠিক বিপরীত বিন্দু যদি বি হয় তাহলে এ প্রতিপাত স্থান হচ্ছে বি, সি এর প্রতিপাত স্থান হচ্ছে ডি। কোন যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করে? এটা আমরা জানি যে সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে আসলে স্থানীয় সময় নির্ণয় করা হয়। কোন গ্রহের আকাশে এবছর ২ বার সূর্য উদিত হয়? তোমরা এটা আসলে হয়তো নাও পারতে পারো, একটু কঠিন প্রশ্ন, যে আসলে কোন গ্রহের আকাশে বছরে ২ বার সূর্য? এটা হচ্ছে বৃহস্পতির আকাশে ২ বার সূর্য উদিত হয়। অনুসুর কি? অনুসুর হচ্ছে যখন পৃথিবী সূর্যের কাছাকাছি থাকে তখন এটাকে অনুসুর বলা হয়। স্থানীয় সময় কাকে বলে? স্থানীয় সময়টা আসলে আমাদের অক্ষপথের বা আমাদের অক্ষের উপরে সূর্যের বা সূর্যের অবস্থান থেকে মূলত যে সময়টা নির্ধারণ করা সেটাকে মূলত স্থানীয় সময় বলা হয়। ভরা কাঁঠাল বলতে আসলে কি বোঝায়? ভরা কাঁঠাল বলতে বোঝায় যখন চন্দ্র ও সূর্য একই সমরেখায় অবস্থান করে এবং এই চন্দ্র ও সূর্যের প্রভাবে প্রবল জোয়ার হয় সেটাকে মূলত হচ্ছে ভরা কাঁঠাল বলা হয়। আর এটাকে তোমরা নিজের মতো করে লিখতে পারো আসলে। প্রমাণ সময় বলতে কি বোঝায়? প্রমাণ সময় আসলে মূলত হচ্ছে আমাদের যে স্থানীয় সময় রয়েছে তার মাধ্যমে সময় নির্ধারণ করতে গেলে অনেক সময় দেখা যায় যে সময়ের তারতম্য হয় বা বারের দিনের তারতম্য হয়। সেটা দূর করার জন্য প্রতিটা দেশেরই একটা প্রমাণ সময় রয়েছে এবং যে দেশগুলো একটু বড় আয়তনে তাদের কিন্তু একাধিক প্রমাণ সময়ও রয়েছে, প্রমাণ সময়। তো এই যে প্রমাণ সময় সেটা হচ্ছে মূলত একটা দেশের মাঝখানের বা মধ্যরেখার একটা পয়েন্ট থেকে মাধ্যমে এটা যে সময় নির্ধারণ করে সেটাকে বলা হচ্ছে প্রমাণ সময়। শুক্র গ্রহে এসিড বৃষ্টি হয় কেন? শুক্র গ্রহে এসিড বৃষ্টি হওয়ার কারণ আমরা জানি যে শুক্র গ্রহে মূলত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেশি, বলতে গেলে ৯৬ ভাগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই জন্য এই শুক্র গ্রহে প্রায় সময় এসিড বৃষ্টি হয়ে থাকে। আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝায়? আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে সেই রেখা যে স্থানীয় সময় বা আমাদের যে প্রমাণ সময় সেটার মাধ্যমে সময় নির্ধারণ করতে গেলেও দিন এবং বারের তারতম্য হয়। তো সেটা এক্স্যাক্টলি দূর করার জন্য পুরোপুরি জলভাগের উপর দিয়ে যে রেখাটা অঙ্কন করা হয়েছে সময় ঠিকভাবে নির্ধারণ করার জন্য সেটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। সূর্যের নিকটতম গ্রহের বর্ণনা দাও। তো সূর্যের নিকটতম গ্রহ কি? বুধ। তো জাস্ট আমরা বুধ গ্রহের বর্ণনা, যে বুধের আয়তন কি, বুধ কতটুকু সময় নিয়ে পৃথিবী ঘুরতে, এই বর্ণনাগুলো আমরা হচ্ছে এই জায়গাতে দিব। তারপর পৃথিবীর অনুসুর ও অপসুর কি? পৃথিবীর অনুসুর বলতে আমরা জানি যখন পৃথিবী সূর্যের কাছাকাছি অবস্থান করে সেটাকে বলা হয় অনুসুর এবং যখন দূরে অবস্থান করে সেটাকে বলা হয় অপসুর। ভরা কাঁঠাল, মরা কাঁঠাল ও জোয়ার ভাটা ব্যাখ্যা করো। তো আমরা অলরেডি ভরা কাঁঠাল সম্পর্কে পড়েছি। এখন আমরা একটু মরা কাঁঠাল সম্পর্কে যদি বলি, যে মরা কাঁঠাল হচ্ছে যখন এই সূর্য এবং চন্দ্র প্রায় সমকোণে অবস্থান করে, অর্থাৎ এরকম পজিশনে থাকে যে এখানে হচ্ছে সূর্য
আর এটা হচ্ছে তখন এদিকে মনে করো যে চাঁদের প্রভাবে জোয়ার এদিকে প্রবল বেগে আসছে, তখন এই সূর্যেরও একটা প্রভাব সেদিকে, সেও কিন্তু তার দিকে এই গতিটাকে টেনে নিয়ে আসার চেষ্টা করে, যার ফলে এই জোয়ারটা কি হয় না, খুব একটা প্রকোপ হয় না বা খুব বেশি হয় না, এই জন্য এই জোয়ারটা একদম নিস্তেজ হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় মরা কাঁঠাল। আর জোয়ার ভাটা আসলে চাঁদ সূর্যের প্রভাবে নির্দিষ্ট সময়ে দিনের একটু সময় পরেই এটা ফুলে উঠে আবার কখনো কমে যায়, অর্থাৎ প্রায় 6 ঘন্টা পর পর এই জোয়ার ভাটাটা হয়ে থাকে। বার্ষিক গতির ফলে কি হবে, ঋতু পরিবর্তন আসলে এই বার্ষিক গতির হচ্ছে মূলত যে পৃথিবী তার নিজ অক্ষপথের উপরে একটা নির্দিষ্ট পুরো একটা বছর বা 365 দিনের মতো সময় নিয়ে যে পাক খায় বা ঘুরে, এটাকে মূলত বার্ষিক গতি বলা হয়। এর ফলে কি হবে, ঋতু পরিবর্তন হয় তা যদি বলি, এই বার্ষিক গতির ফলে সূর্য পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আলো দিয়ে থাকে, যেমন কিছু জায়গায় খুব সরাসরি খারাপভাবে দিয়েছে, কিছু জায়গায় হচ্ছে তির্যকভাবে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কি হয়, তাপমাত্রার তারতম্য হয় এবং এই তাপমাত্রার তারতম্যের কারণে কিন্তু ঋতু পরিবর্তনটা ঘটে থাকে। কোন স্থানের উল্লিখিত সময়ের সাপেক্ষে অপর স্থানটি সময় বের করে দেখো, আসলে এটা উদ্দীপকের মিসিং হয়তো। তো আমরা পরের প্রশ্নে যাই যে জোয়ার ভাটা মানব জীবনে কি ধরনের প্রভাব ফেলে, ব্যাখ্যা করো। যে জোয়ার ভাটা আসলে মানব জীবনে কি ধরনের প্রভাব ফেলে যদি বলতে যাই, জোয়ার ভাটার ফলে কিন্তু আমাদের যে নদী গহ্বরে কিন্তু ময়লা জমে না, বা আমাদের নদীর পানিতে যে ময়লাটা আসে সেটা কিন্তু আবার চলে যায়। পাশাপাশি এই জোয়ার ভাটার প্রেক্ষিতে কিন্তু আমাদের যে নদী বন্দর বলি বা সমুদ্র বন্দর বলি, এগুলোতে কিন্তু জাহাজ খুব, এই যখন জোয়ার হয় তখন খুব সহজে চলে আসতে পারে, আবার যখন ভাটা হয় অটোমেটিক চলে যাইতে পারে। এই যে জোয়ার ভাটা মানব জীবনে এই ধরনের প্রভাব ফেলে থাকে, আরো বেশ কয়েকটি আছে, তোমরা নিজের মতো করে ব্যাখ্যা করতে পারো। তারপরে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল কি, ব্যাখ্যা করো। আসলে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল হচ্ছে পৃথিবীর যে নিচের দিকে যে ভূত্বকটা আছে, এটার একদম কেন্দ্রে যেটা আছে সেটাকে বলা হয় কি, কেন্দ্র মণ্ডল, এবং তার পরবর্তীতে যে ভাগটা আছে এটাকে বলা হয় গুরুমণ্ডল, এবং তার উপরে যে ভাগটা আছে এটাকে বলা হয় অশ্ব মণ্ডল। কোন স্থানের দ্রাঘিমা অক্ষাংশ উল্লেখশীল প্রদর্শনের অবস্থান নির্ণয় করে, এটা আসলে আমরা যখন সিকিউ করবো তার মধ্যে আলোচনা করব। এবং বৃহস্পতি, বুধ, শনি, পৃথিবী ও শুক্র গ্রহের যাবতীয় বর্ণনা করো। তো এই জায়গাতে হচ্ছে তোমরা আমাদের যে গ্রহগুলো আছে, বুধ, বৃহস্পতি, শনি, পৃথিবী, শুক্র, এই গ্রহগুলার বর্ণনা, মানে কোন গ্রহটার হচ্ছে কি কি তাদের উপগ্রহ আছে, বা তাদের কতদিন লাগে সূর্যকে পরিক্রমণ করতে, তাদের ব্যাখ্যা কি, কোন গ্রহের কি অবস্থা, যেমন পৃথিবীতে মানুষ বসবাস করতে পারে, বুধ গ্রহ হচ্ছে সূর্যের একটা নিকটতম গ্রহ, এই জায়গাতে প্রচণ্ড তাপ রয়েছে। পাশাপাশি বৃহস্পতি একটা বৃহৎ গ্রহ, এটার আয়তনে অনেকগুলোর থেকে অনেক বড়। শুক্রে কি রয়েছে, শুক্রে হচ্ছে অ্যাসিড বৃষ্টি হয়, এই জায়গাতে প্রচুর কার্বন ডাইঅক্সাইড রয়েছে এবং মানুষের বাসযোগ্য নয়। দুইটি স্থানে অক্ষাংশ দেওয়া থাকলে প্রমাণ করো স্থান দুটি প্রতিপাদ। যেমন ধরো প্রতিবাদ স্থান সম্পর্কে আমরা ধারণা করেছি যে একটি ভূপৃষ্ঠের নির্দিষ্ট বিন্দুর বিপরীত বিন্দুকে তার প্রতিবাদ স্থান বলা হয়। মনে করো এটা হচ্ছে একটা বিন্দু, তার প্রতিবাদ স্থান হইতে পারে বি, অর্থাৎ সরাসরি বিপরীত দিকে যে বিন্দুটা থাকে সেটাকে বলবো আমরা হচ্ছে প্রতিবাদ স্থান। এটা উদ্দীপকে যদি কখনো আসে তোমাকে বলে যে এটা কি এর প্রতিবাদ স্থান কিনা ব্যাখ্যা করো, তখন তুমি তোমার নিজের মতো করে লিখে দিবা যে যখন আমাদের একটা বিন্দুর ভূপৃষ্ঠের সরাসরি বিপরীত পাশে যে বিন্দুটা থাকবে সেটাকে কিন্তু আমরা প্রতিবাদ স্থান হিসেবে নিব। যদি আমি আরেকটু বলতে চাই যে এই কর্নার থেকে যদি আমি ধরি, এটা একটা পয়েন্ট, এই কর্নারের ঠিক বিপরীত পাশে যে বিন্দু আছে সেটাকেও কিন্তু আমরা প্রতিবাদ স্থান বলতে পারি। এখন আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলভ করব শুরুতে। তো দেখি আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কি কি। যে নিচের কোন সময়কে অপসূর বলা হয়, আমাদেরকে এখানে 3-4টা ডেট দেওয়া আছে। আসলে দেখি যে কোনটা হচ্ছে আমাদের 1 থেকে 3 জানুয়ারি, 4 থেকে 7 ফেব্রুয়ারি এবং 1 থেকে 4 জুলাই, 1 থেকে 4 ডিসেম্বর কোনটাকে অপসূর বলা হয়। অপসূরটা হচ্ছে আসলে যখন কি হয়, পৃথিবীর সূর্য থেকে একটু দূরে থাকে বা সবচেয়ে দূরে থাকে, এটাকে অপসূর বলা হয়, এবং এই সময়টা হচ্ছে 1 থেকে 4 জুলাই। এখন বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তরের গভীরতা কত কিলোমিটার, এটা যদি আমরা বলতে যাই, বায়ুমণ্ডলে আমরা, এটা হচ্ছে তোমাদের মুখস্থ পার্ট আছে, এটা তোমরা মুখস্থ করে রাখো যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তরের গভীরতা হচ্ছে 12 থেকে 16। কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়, এটা আমরা জানি যে 23 সেপ্টেম্বর এমন একটা দিন যেখানে হচ্ছে দিবারাত্রি সমান হয়ে থাকে। তারপরে 21শে জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধে কি ঘটে, আর 21শে জুন তারিখে আসলে এটা দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত, কারণ এই দিনে হচ্ছে দিনটা সবচেয়ে দীর্ঘ হয়ে থাকে এবং রাতটা অনেক ছোট হয়। তো এটার উত্তর হচ্ছে এই যে দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত।
তারপরে কোনটি শনির উপগ্রহ, এটা আসলে তোমাদের পারার কথা যে কোনটা শনির উপগ্রহ, এটা আমরা আশা করি তোমরা পারবে। এটার উত্তর হচ্ছে ক্যাপিটাস। তারপরে আমরা কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি যে অক্ষাংশ কি। অক্ষাংশ কি তোমরা এটা হয়তো জেনে থাকবে, বা যদি না জেনে থাকো তাহলে তোমাদেরকে আমি একটু শর্ট টেকনিকে বলি যে আসলে অক্ষাংশটা কি। অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখা হতে উত্তর দক্ষিণে কোনো জায়গার কৌণিক দূরত্ব, এটাকে বলা হয় অক্ষাংশ। তারপরে আহ্নিক গতিক কি, এটা যদি আমরা জানি যে পৃথিবী যে তার নিজ অক্ষের উপর প্রতিদিন প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে ঘুরে আসে, এটাকে মূলত আহ্নিক গতি বলা হয়। তারপর নিরক্ষরেখা কি, নিরক্ষরেখা হচ্ছে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখাটা কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে নিরক্ষরেখা। সৌর কলঙ্ক কাকে বলে এটা অলরেডি আলোচনা করা হয়েছে। যে সৌর কলঙ্ক হচ্ছে যে সূর্যের মধ্যে মাঝে মধ্যে যে কালো দাগ দেখা যায়, এটাকে মূলত সৌর কলঙ্ক বলা হয়। গ্রহাণুপুঞ্জ কাকে বলে, গ্রহাণুপুঞ্জ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলের মাঝখানে হচ্ছে কিছু গ্রহ আছে যেগুলো হচ্ছে একত্রে থাকে, এগুলোকে একত্রে আমরা বলি গ্রহাণু। মানে কিছু গ্রহাণু আছে এগুলো হচ্ছে একীভূত হয়ে থাকে এবং একই সাথে আসে, এই জন্য এগুলোকে গ্রহাণুপুঞ্জ নাম দেওয়া হয়েছে। এখন কিছু অনুধাবনমূলক প্রশ্ন যদি আমরা দেখি যে প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন। আমরা জানি প্রমাণ সময় নির্ণয় করা হয় কারণ হচ্ছে যখন একটা স্থানীয় সময়ের মাধ্যমে সময় নির্ধারণ করতে গেলে সময়ের তারতম্য হয়, তার প্রেক্ষিতে কিন্তু এই প্রমাণ সময়টা নির্ণয় করা হয়ে থাকে। তারপর প্রতিবাদ স্থান বলতে কি বোঝায়, এটা নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থানের যখন ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট বিন্দু থেকে তার বিপরীত যে বিন্দুটা সেটাকে বলা হয় প্রতিবাদ স্থান। তারপরে জোয়ার ভাটা কেন হয়, জোয়ার ভাটা কেন হয় এটা যদি আমি একটু সরাসরি বলি, জোয়ার ভাটা হচ্ছে চাঁদ ও সূর্যের প্রভাবে জোয়ার ভাটা হয়ে থাকে। আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন হয় কেন, হ্যাঁ আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন কেন আমরা এটা যদি বলি যে আন্তর্জাতিক তারিখ রেখা আসলে আমাদের যে স্থানীয় সময় প্রমাণ সময় রয়েছে এগুলোর মাধ্যমে সময় নির্ধারণ করতে গিয়ে দেখা যায় যে মাঝে মধ্যে একই এলাকায় বা একই দেশের বিভিন্ন জায়গায় দিন এবং বারের পার্থক্য হয়ে যায়, মানে সময় বিভ্রাট ঘটে থাকে। এইটার দূর করার জন্য কিন্তু এই আন্তর্জাতিক তারিখ রেখাটা আঁকা হয়েছে। এটা মূলত একদম জলভাগের উপর দেখা হয়, সেটা কোনো জায়গার সময়ের বা এই টাইম বিভ্রাট যেটা ঘটে এটা যাতে না হয়। পৃথিবীর নিকটতম গ্রহ জীব বসবাসের অনুপযোগী ব্যাখ্যা, হ্যাঁ অবশ্যই পৃথিবীর যে নিকটতম গ্রহ বুধ সেটাতে কোনোভাবে জীব বসবাস করতে পারে না, কারণ ওই জায়গায় যে তাপমাত্রার লেভেল সেখানে কোনোভাবে মানুষ বা জীব বসবাস করতে পারবে না। এখন আমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষতার একটা সিকিউ দেখি যদি গ এবং ঘ মার্কসের, যে একটা চিত্র দেওয়া আছে দুইটা আমাদের কাছে, চিত্র 1 এবং চিত্র 2। তো প্রথম চিত্রে এটা মূলত সৌরজগতের যে চিত্রটা যে 8টা গ্রহের সেটা দেখানো হয়েছে। তো এখানে তোমাকে গতে প্রশ্ন করা হয়েছে যে চিহ্ন দ্বারা বি চিহ্ন দ্বারা কোন গ্রহকে নির্দেশ করে। তো আমরা যদি খুব সহজে দেখি যে বিটা হচ্ছে মূলত কি, পৃথিবীকে নির্দেশ করে, এই পৃথিবী। তাহলে এখন আমরা জাস্ট বি চিহ্ন দ্বারা যে জায়গাগুলো নির্দেশ করছে পৃথিবী, এখন পৃথিবী সম্পর্কে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে থাকো, তাহলেই এনাফ। তারপরে আমরা যদি যাই চিত্র 2, এটাতে কি দেখানো হয়েছে, চিত্র 2 যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি এটা হচ্ছে মূলত কি জোয়ার ভাটা। এখন এই অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর চিত্র 2 এর ঘটনার প্রভাব বিশ্লেষণ, অলরেডি আমরা বলেছি যে জোয়ার ভাটার মাধ্যমে কিভাবে অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ, এই জোয়ার ভাটার মাধ্যমে আমাদের যে নদী বন্দর বা সমুদ্র বন্দরগুলো সেগুলোতে খুব সহজে জাহাজ আইসা আমাদের পাড়ে ভিড়তে পারে। এই কারণে আমাদের কিন্তু যে এই অন্যান্য ছোট ছোট বোট দিয়ে যে নিয়ে আসার যে খরচ সেটা কিন্তু কমে যায়। পাশাপাশি আরও বেশ কয়েকটি অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর প্রভাব রয়েছে এবং আমাদের নদীর যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয় এটা কিন্তু আমাদের এই জোয়ার ভাটার কারণে হয়ে থাকে। এখন আমরা আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। এখন আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু সম্পর্কে যদি আলোচনা করি তাহলে শুরু করি যে বাংলাদেশে কত ডিগ্রি অক্ষরেখা ও দ্রাঘিমারেখা অবস্থিত। এটা তোমাদের মুখস্থ করার বিষয় যে বাংলাদেশে 20 ডিগ্রি 34 মিনিট, এই যে এটাকে মূলত মিনিট চিহ্ন বলা হয় আর এটাকে ডিগ্রি বলা হয়। 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 36 মিনিট উত্তরে হচ্ছে বাংলাদেশের অক্ষরেখায় অবস্থিত এবং 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি মানে 51 যে পূর্বে সেটা হচ্ছে দ্রাঘিমারেখায় অবস্থিত। পৃথিবীর অন্যতম বদ্বীপ কোনটি, আমরা জানি পৃথিবীর অন্যতম বদ্বীপ হচ্ছে কি বাংলাদেশ। এবং বাংলাদেশে কোন ধরনের জলবায়ু বিদ্যমান, আমরা জানি বাংলাদেশ হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিদ্যমান। মৌসুমী বায়ু কাকে বলে, আমাদের যে তাপমাত্রা বা ঋতুর তারতম্যের কারণে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম বা বিভিন্ন আবহাওয়া বা বিভিন্ন উষ্ণতার বায়ু প্রবাহিত, এটাকে মূলত মৌসুমী বায়ু বলা হয়। কেন্দ্রাতিক শক্তি কাকে বলে, এটা নিয়ে আলোচনা হয়েছে, তাও একটু বলি। কেন্দ্রিক শক্তি হচ্ছে যে আমাদের পৃথিবী তার নিজ যে অক্ষপথের উপর পাক হওয়ার ফলে এই আমাদের জলভাগটা রয়েছে সেটা ছিটকে যাওয়ার একটা প্রবণতা আছে, এই ছিটকে যাওয়ার প্রবণতাকে মূলত কেন্দ্রাতিক শক্তি বলা হয়।
ঠিলা কাকে বলে? আমরা ঠিলা যদি জানি যে ঠিলা হচ্ছে মূলত যে পাহাড়গুলা উচ্চতায় অনেকটা ছোট সেটাকে মূলত টিলা বলা হয়। তারপরে প্লাইস্টোসিন কাল কাকে বলে? প্লাইস্টোসিন কাল মূলত হচ্ছে আমাদের যে 25,000 বছর পূর্বের যে সময় সেটাকে মূলত প্লাইস্টোসিন কাল বলা হয়। এই ক্ষেত্রে হচ্ছে বরফ গলা পানির প্রেক্ষিতে আমাদের বিভিন্ন বনভূমি বা আমাদের বিভিন্ন ভূমি গঠিত হয়েছিল। এটাই মূলত প্লাইস্টোসিন কালের সময় বলা হয়। তো টেকনিক প্লেট কি? পৃথিবীটা কিন্তু আমাদের যে ভূত্বক এটা কিন্তু আমাদের বেশ কয়েকটা 6টা বা 8টা স্তরের উপর দাঁড়িয়ে আছে। এই যে প্রতিটা স্তর এগুলা কি মূলত টেকনিক প্লেট বলা হয়। তারপরে গ্রহাণুপুঞ্জ কি? গ্রহাণুপুঞ্জ বিষয়টা হচ্ছে আমাদের অলরেডি আমরা আলোচনা করেছি একটু আগেই যে গ্রহাণুপুঞ্জ যে বৃহস্পতি এবং মঙ্গলের মাঝখানে বেশ কিছু গ্রহাণু আছে যেগুলা পুঞ্জীবিত হয়ে একত্রে থাকে, এগুলাকে গ্রহাণুপুঞ্জ বলা হয়। তারপরে মিয়ানমারের জলবায়ু কোন ধরনের? আমরা জানি মিয়ানমারের জলবায়ু হচ্ছে অনেকটা আমাদের মৌসুমী জলবায়ুর মতো, মানে ক্রান্তীয় মৌসুমী বলতে পারি আমরা। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। বাংলাদেশের শীতলতম মাসকে আমি বলতে পারি কোনটিকে? জানু। তারপরে আশিনা জ্বর কি ব্যাখ্যা করো? আশিনা জ্বরটা আসলে আমাদের দেশে না, এটা ভারতে বলা হয় পশ্চিমবঙ্গে আশিনা জ্বর। এটা মূলত হচ্ছে আমাদের বৈশাখী জ্বরের মতো, তাদের গ্রীষ্মকালে এরকম একটা জ্বর হয়ে থাকে, এটাকে মূলত তারা আশিনা জ্বর বলে থাকে। বদ্বীপ ও রাতের সমভূমির, এখানে আসলে প্রশ্নটা ভুল আছে, এটা আমরা স্কিপ করি। টারশিয়ারি যুগের পাহাড় বলতে কি বোঝায়? টারশিয়ারি যুগের পাহাড় বলতে আমরা জানি যে আমাদের যে চট্টগ্রাম রাঙামাটির দিকের যে পাহাড়গুলো রয়েছে, যা হচ্ছে প্রায় বহু বছর বা আমরা মিলিয়ন বছর বলতে পারি তার পূর্বের সময়ের যে পাহাড়গুলো, এগুলাকে মূলত টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়। তারপরে বরেন্দ্রভূমি সৃষ্টি হয়েছিল কিভাবে? বরেন্দ্রভূমি মূলত হচ্ছে আমাদের যে প্লাইস্টোসিন কাল তার অন্তর্ভুক্ত। প্লাইস্টোসিন কালের মাধ্যমে যখন এই বরফ গলা পানির মাধ্যমে যে ভূমিটা সৃষ্টি হয়েছিল সেটাই মূলত একটা হচ্ছে বরেন্দ্রভূমি। ভূমিকম্পের প্রভাব ও প্রতিকার বর্ণনা করো। আমরা যদি ভূমিকম্পের প্রভাবের কথা বলি তাহলে ভূমিকম্প আসলে আমাদের কি ধরনের প্রভাব বা কি ভাবে আমরা হচ্ছে এটা প্রতিকার করতে পারি। তো ভূমিকম্পের প্রভাবে আমরা জানি যে ভূমিকম্পের প্রভাবে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়, আমাদের প্রচুর নির্মাণ স্থাপনা ভেঙে যায় এবং অনেক সময় এরকম হয় যে পৃথিবীর উচ্চ বিভিন্ন জায়গা বা পাহাড় একদম মাটির নিচে ঢুকে যায় এবং বিভিন্ন সময় এরকমও হয় আবার যে মাটির নিচ থেকে বিভিন্ন এই পাহাড়ের মতো বা উঁচু জায়গা ভেসে উঠে। প্রতিকার যদি আমরা বলতে চাই যে ভূমিকম্প সক্রিয়, আসলে এটার কোনো সরাসরি প্রতিকার নাই। আমরা জাস্ট কি করতে পারি, ভূমিকম্পের যে আমাদের ক্ষয়ক্ষতিটা এটা কমিয়ে আনতে পারি। আমরা কিভাবে কমিয়ে আনতে পারি আমরা যদি বলি, প্রথমত হচ্ছে আমাদেরকে এই ভূমিকম্পের আগাম প্রস্তুতি রাখতে হবে, সচেতন থাকতে হবে এবং আমাদের যে সর্বোচ্চ পূর্বাভাস ব্যবস্থা রাখতে হবে যেন আমরা ভূমিকম্পের সময় একটু আগে টের পাই, তখন আমরা নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে পারবো। এবং পাশাপাশি আমরা যখন নির্মাণ স্থাপনা তৈরি করব তখন আমাদের যে ন্যাশনাল কোড আছে নির্মাণ স্থাপনা তৈরি, সেটা আমাদেরকে মেনে চলতে হবে এবং নির্মাণ স্থাপনা তৈরির ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন 4 তলার বেশি তৈরি না হয়, এটা খেয়াল রাখা উচিত। তবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্ণনা করো। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব আসলে বর্তমানে আমাদের দেশে তাপমাত্রা খুবই বেশি এবং আমাদের ঋতু আসলে 6টা যদিও বলা হয় বা 6টা আছে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা 6টা ঋতুর পুরোপুরি ফিল পাই না। কারণ আমাদের যে জলবায়ুর প্রভাব আমাদের দেশের উপরে যে প্রভাবটা ফেলতেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের অর্থনৈতিক বলি, আমাদের প্রাকৃতিক অবস্থা কিন্তু এখন খুবই জঘন্য অবস্থায় আছে, শুধুমাত্র এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূমির গঠন ব্যাখ্যা করো। এই যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গঠন বলতে আমরা যে 3টা গঠনের কথা বললাম, যে প্লাইস্টোসিন কাল বা টারশিয়ারি যুগ, এই যে গঠনগুলা, এই গঠনগুলাই মূলত হচ্ছে আমরা ব্যাখ্যা করতে পারি এই জায়গায়। যেমন টারশিয়ারি যুগের ক্ষেত্রে আমরা চট্টগ্রামকে রাখতে পারি, রাঙ্গামাটি, কক্সবাজার, এই যে জিনিসগুলো। আবার আমাদের নেত্রকোনা, ময়মনসিংহ বা সিলেটের বিভিন্ন অংশকে রাখতে পারি। পাশাপাশি আমাদের আরেকটা যেটা আছে বরেন্দ্রভূমি বা লালমাই পাহাড়, বাওয়ালের গড়, এই জিনিসগুলোকে আরেকটা ভাগে রাখতে পারি। এভাবে আমরা যে 3টা অঞ্চল এটার গঠনগুলা ব্যাখ্যা করতে পারি, কিভাবে গঠিত হয়েছে, টারশিয়ারি যুগের মাধ্যমে যেগুলো গঠিত হয়েছে বা প্লাইস্টোসিন কালে যেগুলো গঠিত হয়েছে, এইগুলো আমরা বর্ণনা করতে পারি। তারপরে বাংলাদেশ ও ভারতের মৌসুমী বৃষ্টিপাত তুলনা করো। আমরা কিভাবে বাংলাদেশ ও ভারতের মৌসুমী বৃষ্টিপাত তুলনা করতে পারি? বাংলাদেশ ও ভারতের যদি মৌসুমী বৃষ্টিপাত তুলনা করতে যাই তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশ ও ভারতের মৌসুমী বৃষ্টির মধ্যে কিছুটা মিল রয়েছে এবং বাংলাদেশের মৌসুমী বৃষ্টিপাতটা আসলে যখন বাংলাদেশে গ্রীষ্মকাল থাকে তখনই কিন্তু আমাদের দেশে বৃষ্টিটা বেশি হয় এবং ভারতীয় মৌসুমী বৃষ্টির ক্ষেত্রে অনেকটাই এরকমভাবেই। তো আমরা তুলনামূলক আলোচনা করতে গেলে আমরা খুব বেশি একটা নেই, তারপরে আমরা জাস্ট ওই যে কী পার্থক্যগুলো আছে সেগুলো আমরা তুলে ধরতে পারি। বাংলাদেশের কৃষি কিভাবে মৌসুমী বায়ুর উপর নির্ভর করে?
আসলে আমাদের যে কৃষি ব্যবস্থাটা সেটা কিন্তু অনেকটাই পানির উপর নির্ভরশীল, এবং এই যে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু আমাদের পানির ব্যবস্থাটা হয়ে থাকে। এবং যদি কৃষকরা ধান চাষ করার পরে যদি নির্দিষ্ট সময়ে, যে সময় বৃষ্টি হওয়ার কথা, সে সময় যদি বৃষ্টি না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই ভালো উৎপাদন আশা করা সম্ভব না। তারপরে আমরা যদি আসি যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ও প্লাইস্টোসিন কালের সোপান সমূহের বর্ণনা দাও। তো টারশিয়ারি যুগের যে পাহাড়সমূহ আছে, আমরা যদি এটার ভিতরে রাখতে পারি হচ্ছে 12% এরিয়ার মতো টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত, যেমন চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত। পাশাপাশি প্লাইস্টোসিন কালের অন্তর্ভুক্ত হচ্ছে বরেন্দ্রভূমি, লালমাই, বগুড়া, দিনাজপুর, এই যে এরিয়াগুলো, এগুলো হচ্ছে প্লাইস্টোসিন কালের অন্তর্ভুক্ত। এখন তুমি জাস্ট এগুলার বরেন্দ্রভূমির কিছু বর্ণনা দিলা, বা আমাদের চট্টগ্রামের যে উঁচু পাহাড়গুলো আছে সেগুলোর কিছু বর্ণনা এই জায়গায় তুলে আনতে পারো। বাংলাদেশের 3 ধরনের ভূমিকম্প বলয় সম্পর্কে আলোচনা। আমাদের যে ভূমিকম্প বলে সেটা কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রলয়ঙ্করী, আরেকটা হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের বিপজ্জনক অবস্থা রয়েছে, আরেকটা হচ্ছে মানে লঘু। এই যে 3টা ভাগ, এটা জাস্ট 3টা বলয়, এটা আলোচনা করতে পারো তোমাদের মতো করে। বিভিন্ন মাসে এলাকা ভেদে বাংলাদেশের তাপমাত্রা পরিবর্তন হয়। হ্যাঁ, আমাদের যে বিভিন্ন মাস আছে, বিভিন্ন মাসে কিন্তু আমাদের এলাকা ভেদে তাপমাত্রা পরিবর্তন হয়। যেমন আমাদের এখন ঢাকাতে যেরকম তাপমাত্রা, তুমি হয়তো দিনাজপুর, পঞ্চগড়ের দিকে গেলে ওইরকম তাপমাত্রা পান, হয়তো শীত, ওইদিকে কিন্তু সবসময় শীতের প্রভাবটা বেশি থাকে। আবার সিলেটে যদি চিন্তা করো, ওইদিকে কিন্তু বেশিরভাগ সময় বৃষ্টি হয়, তুলনামূলক মানে নাতিশীতোষ্ণ অবস্থা থাকে। তো ওই যে আমাদের বিভিন্ন মাসে আমাদের বিভিন্ন এলাকায় যে বিভিন্ন রকম তাপমাত্রার পরিবর্তন বা পার্থক্য, এইগুলো জাস্ট আমরা আমাদের নিজের মতো করে বর্ণনা করতে পারি। এখন আমরা বেশ কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন দেখব। তো বহু নির্বাচনী প্রশ্নতে আমরা দেখব যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। 4টার মধ্যে আমাদের, আমরা জানি যে আমাদের সর্বোচ্চ যে শৃঙ্গ এটা বান্দরবনে অবস্থিত, তাজিং ডং। তারপরে আসি, কোন মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়? এটা আমাদের কোন মৌসুমী বায়ু? আমরা বলতে পারি দক্ষিণ পশ্চিমের যেটা আছে এটার প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। নিচের কোনটি সবচেয়ে নিচু পাহাড়ের চূড়া? এটা যে সবচেয়ে হচ্ছে তাজিং ডং, কিলাউড়, এগুলো কিন্তু অনেক উঁচু পাহাড়। মোদক মোয়াল, পিরামিড, তার মধ্যে উত্তর হচ্ছে পিরামিড, কারণ আমাদের এদিকে নিচু পাহাড় সবচেয়ে চূড়া হচ্ছে পিরামিডই। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা জানি সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং, এবং দ্বিতীয় হিসেবে আমরা রাখতে পারি কেওক্রাডংকে। তাহলে উত্তর হচ্ছে বি। আশিনা জ্বর কোন দেশে দেখা যায়? এটা আমি হয়তো একটু আগেই বললাম যে আশিনা জ্বরটা হচ্ছে কোথায় দেখা যায়? ভারতের পশ্চিমবঙ্গে। এখন আমরা বেশ কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা যদি করি, যে জলবায়ু কাকে বলে? জলবায়ু হচ্ছে সাধারণত কোনো একটা দেশের বা কোনো একটা এরিয়ার একটা বেশ কয়েক বছর বা হইতে পারে এরকম 30 বছর বা 40 বছরের একটা আবহাওয়ার গড় অবস্থা, সেটাকে জলবায়ু বলা হয়। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? মূলত হচ্ছে ভূমিকম্পের যে জায়গা থেকে উৎপন্ন হয় সেটাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। কালবৈশাখী কাকে বলে? গ্রীষ্মকালে উত্তর পশ্চিম কোণ থেকে যে একটা ঝড় সৃষ্টি হয় সেটাকে মূলত কালবৈশাখী ঝড় বলা হয়। তারপরে প্লাইস্টোসিন কাল কি? আমরা আলোচনা করেছি এই প্লাইস্টোসিন কাল সম্পর্কে। এটা হচ্ছে মূলত 25,000 বছর পূর্বের সময়ে বরফ যে বরফ গলার মাধ্যমে যে বনভূমিগুলা বা যে ভূমিগুলা সৃষ্টি হয়েছে সেগুলো মূলত প্লাইস্টোসিন কালের অন্তর্ভুক্ত। লালমাই পাহাড়ি গড় উচ্চতা কত? এটা মুখস্থ রাখার বিষয়, এটা অবশ্যই মনে রাখতে হবে যে 21 কিলোমিটার। এটা হচ্ছে মূলত লালমাই পাহাড়ের উচ্চতা 21 মিটার। এখন আমরা কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন দেখব। তো অনুধাবনমূলক প্রশ্নে আমরা হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন? আমরা যদি কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার কথা বলি, তাহলে আমরা এক হইতে পারে আমাদের যে জনসংখ্যার বৃদ্ধি বা জনসংখ্যার যে প্রচুর বাড়তেছে দিন দিনে, এটার পরিমাণে কিন্তু আমাদের জমি কিন্তু বাড়ে না, আমাদের জমি কিন্তু সেই পরিমাণেই আছে। তো আমাদের জনসংখ্যা যত বাড়তেছে, আমাদের জনবসতি হইতেছে, আমাদের ঘরবাড়ি তৈরি করতে প্রয়োজন হচ্ছে, সেই অনুযায়ী আমাদের জমি বা জায়গা নেই। তো আমাদের জনগণের পরিমাণ যে সংখ্যার বৃদ্ধির যে পরিমাণ, এটা কিন্তু অনেকটা বেশি তুলনামূলক। আমাদের দেশ কিন্তু ঘনবসতিপূর্ণ। এই দিন দিনে কিন্তু জনসংখ্যা বাড়তেছে আর আমাদের জমির পরিমাণ কি হচ্ছে? কমে আসতেছে। আমাদের জীবন ও জীবিকার সঙ্গে জলবায়ু কিভাবে জড়িত? আমাদের জীবন ও জীবিকার সঙ্গে জলবায়ু জড়িত হচ্ছে যে আমাদের যে কৃষক, আমাদের দেশ কিন্তু কৃষি প্রধান দেশ। তো আমাদের দেশে যে কৃষক সমাজ রয়েছে বা আমাদের যারা চাষবাসের কাজে জড়িত, তারা
কি করে প্রতিটা সময় তাদের মৌসুমি ফল রয়েছে এবং আমাদের যে মৌসুমি চাষ পদ্ধতি বা আমাদের ফসল উৎপাদন পদ্ধতি এটা কিন্তু আমাদের মূলত এই জলবায়ুর বিভিন্ন সময়ে তারা এটার সাথে তাল মিলিয়ে যে এখন বৃষ্টি হবে, আমার বৃষ্টি হওয়ার জন্য যে ফসলগুলো দরকার বা বৃষ্টি হইলে যে ফসলগুলো ভালো হয় তখন এই ফসলগুলো উৎপাদন করে। আবার কিছু ফসল রয়েছে যেগুলো বৃষ্টির পানিতে পচে যায় বা নষ্ট হয়ে যায়, এই তখন এই তারা এইটাকে ফিক্সড করে নিয়েছে যে কখন বৃষ্টি হয় না, তো তারা এই জলবায়ুর সাথে তাল মিলিয়ে কি করে এই আমাদের ফসলগুলো উৎপাদন করে থাকে। এখন এই জীবন ও জীবিকার সঙ্গে আমরা সাধারণত এইভাবেই জড়িত দেখতে পাই। মিয়ানমারে গ্রীষ্ম ঋতুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। মিয়ানমারে গ্রীষ্ম ঋতুর বৈশিষ্ট্যটা আমরা যদি দেখি, মিয়ানমারে সাধারণত গ্রীষ্ম ঋতুটা হয় মার্চ থেকে মে মাসে এবং এই সময়ে অত্যধিক গরম থাকে, বলতে গেলে প্রায় এভারেজে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তখনকার সময়ে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি বর্ণনা করতে যাই, আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা একটু আগে আলোচনা করেছি যে কত ডিগ্রি অক্ষাংশে রয়েছে বা দ্রাঘিমাংশে রয়েছে, এই ভৌগোলিক অবস্থানটা জাস্ট এই জায়গায় তোমরা তুলে ধরে এটার আলোচনা না করি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি যে অঞ্চলে অবস্থিত এর ভূপ্রকৃতি বর্ণনা করো। আমরা জানি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে দাজিংজং এবং এইটা টারসিয়ারি যুগের দক্ষিণ পূর্বাঞ্চলের বান্দরবনে অবস্থিত। এখন তুমি জাস্ট এই টারসিয়ারি যুগের যে ভূমিটা তার ভূপ্রকৃতিটা কীরকম, কীভাবে গঠিত হয়েছে সেগুলো তুমি বর্ণনা করতে পারো। এখন আমরা একটা সিকিউ দেখবো, এটার গ এবং গ নিয়ে আলোচনা করব। প্রথম অংশ বা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে দুইটা অংশ, যে আমির আলীর দাদার 200 বিঘা ফসলি জমি ছিল, তার পিতা এখন অল্প পরিমাণ জমির মালিক, এভাবে চলে আমির আলীর জমির পরিমাণ আরো কমে যেতে পারে, সে মর্মাহত হলো। দ্বিতীয় অংশ, জমির আলী গত ছুটিতে কুমিল্লায় বেড়াতে, সেখানে সে কিছু পাহাড় পরিদর্শন করে দেখলো যে মাটির রং লালচে ধরনের। তো গো হচ্ছে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় অংশে জমির আলীর ভ্রমণকৃত এলাকা ভূপ্রকৃতির দিক থেকে কোন ধরনের ব্যাখ্যা করো। আমরা যদি দেখি যে এই প্রক্রিয়াটা মূলত যে লালচে রঙের, এটা সাধারণত প্লাস্টিসিন কালের যে ভূমিগুলো আছে এগুলোরে কিন্তু লালচে রঙের হয়ে থাকে। এখন আমার প্রশ্ন কি ছিল, ভ্রমণকৃত এলাকা ভূপ্রকৃতির দিক থেকে কোন ধরনের। এখন তুমি জাস্ট এই প্লাস্টিসিন কালের বর্ণনা যেগুলো আমরা আলোচনা করেছি তুমি জাস্ট নিজের মতো করে সেই আলোচনার প্রেক্ষিতে সাজিয়ে লিখলেই একটা ভালো মার্কস আনা সম্ভব গতে। তারপরে ঘতে যদি আসি, যে উদ্দীপকের প্রথম অংশে আমির আলীর মর্মাহত হওয়ার পিছনে জনবসতির বিস্তারই দায়ী বিশ্লেষণ করো। এখন যে প্রথম আমির আলীর মর্মাহত হওয়ার পিছনে জনবসতির, হ্যাঁ অবশ্যই এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তার দাতার অনেক জমি ছিল, পরবর্তীতে জমির পরিমাণ কমে আসছে, তার পিছনে কি জনবসতি দায়ী। কারণ এই যে জমির পরিমাণ ছিল তখন হয়তো তার দাদা একা ছিল বা তাদের সর্বোচ্চ 1-2 ভাই ছিল, পরবর্তীতে যখন তাদের আরো সন্তানাদি হইলো, সংখ্যার পরিমাণ বাড়তেছে, তখন কি হইতেছে জমি আস্তে ধীরে ভাগ হইতেছে এবং এগুলোর উপরে তাদের যে ঘর বাড়ি তৈরি করা হয়েছে, নির্মাণ স্থাপন হইতেছে, তার প্রেক্ষিতে কিন্তু জমি দিনে দিনে কমে আসছে, আর বাড়ার সুযোগ নাই এবং কমতে কমতে খুবই খারাপ অবস্থায় চলে আসছে, এই জন্যই সে মর্মাহত হয়েছে। এখন আমরা বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ এই বিষয়ের উপর আলোচনা করব। আমাদের এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা আমরা শুরু করি। তো ওই শুরুতে আমরা হচ্ছে পানি ব্যবস্থাপনা কাকে বলে। এখন আমরা পানি ব্যবস্থাপনা কাকে বলে আমরা জানি, পানির যে পরিকল্পিত প্রাপ্যতা এবং এর সদ্ব্যবহার বা এর যে সঠিক ব্যবহার সেটাকে বলা হয় পানি ব্যবস্থাপনা। তিস্তা নদীর দৈর্ঘ্যগত, এটা এটা জ্ঞানমূলক প্রশ্ন, যে তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে 177 কিলোমিটার। বনভূমি কাকে বলে। বনভূমি হচ্ছে সাধারণত আমাদের যে গাছপালা রয়েছে বা এই জিনিসগুলোর মাধ্যমে যে পুরো একটা এরিয়া জুড়ে যে ভূমি সৃষ্টি হয় তাকে বলা হয় বনভূমি, অর্থাৎ বন দ্বারা সমৃদ্ধ বা গাছপালা সমৃদ্ধ যে ভূমি বা এরিয়া সেটাকে বনভূমি বলা হয়। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী। সাধারণত ধলেশ্বরী কোন নদীর শাখা নদী আমরা যদি বলতে যাই, ধলেশ্বরী হচ্ছে মূলত বুড়িগঙ্গার শাখা নদী নয়, আসলে ধলেশ্বরী হচ্ছে বুড়িগঙ্গার শাখা নদী। কিন্তু আমরা যদি বলি যে ধলেশ্বরী কোন নদীর শাখা নদী, তাহলে হতে পারে যমুনা। ধলেশ্বরী হচ্ছে মূলত যমুনা নদীর শাখা নদী। বাংলাদেশের নৌপথের দৈর্ঘ্য কত, এটাও তোমাদের মুখস্থ করার বিষয়, যে বাংলাদেশের নৌপথের দৈর্ঘ্য হচ্ছে 9833 km এবং ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথা থেকে। তো আমরা ব্রহ্মপুত্র নদের উৎপত্তি বলতে জানি আমরা মানস সরোবর। এবং প্রাকৃতিক সম্পদ কাকে বলে, আমরা জানি প্রকৃতি হচ্ছে প্রাপ্ত সম্পদকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়। এবং বিআইটিইউ এর অর্থ কি, এর বিআইটিইউ অর্থ হচ্ছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন। এবং বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী বলি, বুড়িগঙ্গা হচ্ছে আসলে ধলেশ্বরী নদীর শাখা নদী। এবং স্রোতজ বনভূমি কোথায় অবস্থিত, স্রোতজ বনভূমি হচ্ছে আসলে খুলনা, নোয়াখালী ও চট্টগ্রামে অবস্থিত। স্রোতজ বনভূমি কোথায় অবস্থিত, খুলনা, নোয়াখালী এবং চট্টগ্রামে। তারপর যদি আমরা যে জলবিদ্যুৎ কি ব্যাখ্যা করো, তো জলবিদ্যুৎ হচ্ছে আসলে মূলত যে নদীর বা প্রাণীর প্রবাহকে টারবাইনের মাধ্যমে ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করে সেটাকে মূলত জলবিদ্যুৎ বলা হয়।
নদীর পানি প্রবাহ হ্রাস পায় কেন? নদীর পানি প্রবাহ হ্রাস পাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণে, তার মধ্যে হচ্ছে নদীর নাব্যতা কমে যাওয়া, পাশাপাশি নদীর মধ্যে ভাত তৈরি করা, এগুলোর মাধ্যমে হচ্ছে নদীর প্রবাহ হ্রাস পায়। ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল বনভূমির বিবরণ দাও। এই যে ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল যে বনভূমি, এটাতে হচ্ছে সাধারণত নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, মানে সব গাছের পাতা একসাথে ঝরে যায় না, একটা গাছের মানে কিছু পাতা ঝরে এবং কিছু পাতা থাকে, মানে সবসময়ই এই পাতা গাছটা সবুজ থাকে, কখনো এটা খালি হয় না, তো সারা বছর জুড়েই গাছটা সবুজ থাকে। ভূমিকম্পের প্রস্তুতি স্বরূপ একজন ব্যক্তির করণীয় কি? আমরা যদি বলতে পারি যে ভূমিকম্পের প্রস্তুতি ব্যক্তির করণীয় কি, ওরকম তেমন কিছু করণীয় নেই। সে কি করতে পারে? সে সচেতন থাকতে পারে, মানে পূর্বাভাস যাতে নিতে পারে সেই ব্যাপারে সে প্রস্তুতি নিতে পারে, এবং তার যে প্রাথমিক যে চিকিৎসা পদ্ধতি আছে সেই ব্যাপারে প্রস্তুত থাকতে পারে, এবং নির্মাণ স্থাপনা তৈরির ক্ষেত্রে সে যে ন্যাশনাল কোড বিল্ডিং আছে সেটা তৈরি মানে মানতে পারে। পাশাপাশি যদি আমরা বলি যে ঘরের যে বিদ্যুতের সুইচ কোনটা কোথায় আছে এবং কীভাবে বন্ধ করতে হয়, সব কিছু সম্পর্কে সে নিজে জানতে পারে এবং তার পরিবারের সবাইকে সচেতন করতে পারে। বাণিজ্য ক্ষেত্রে নদীপথের ভূমিকা বর্ণনা করা। আসলে বাণিজ্য পথে নদীপথের ভূমিকা বাংলাদেশে অনেক বেশি। বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে বাণিজ্য ব্যবস্থা অনেকটাই নদীপথের মাধ্যমে পরিচালিত হয়। তো এই ক্ষেত্রে বাণিজ্য ক্ষেত্রে নদীপথের ভূমিকা আসলে খুবই ব্যাপক এবং খুব বেশি। কারণ হচ্ছে আমাদের দেশের যে বিভিন্ন পণ্য বা মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের জন্য, নিয়ে যাওয়ার জন্য এখনও কিন্তু নদীপথ ব্যবহার করে, এবং নদীপথ তুলনামূলক সহজ এবং ব্যয় কম। গড়ান বনভূমি বলতে কি বুঝো? আসলে গড়ান ভূমিটা হচ্ছে মূলত ওই যে আমাদের ক্রান্তীয় পতনশীল যে বনভূমিটা আছে, দক্ষিণ ও পূর্ব উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল, এটা যেটাকে এটা হচ্ছে ক্রান্তীয় পতনশীল বনভূমি, মানে হচ্ছে এই যে এটার সাথে এটা সরাসরি সম্পর্ক রয়েছে। এবং আমরা যদি গড়ান ভূমি বলতে, এটা হচ্ছে মূলত আমাদের যে সুন্দরবন, নোয়াখালী, চট্টগ্রামের যে এরিয়া, এগুলাকে মূলত বলা হয় গড়ান বনভূমি, যেখানে হচ্ছে মূলত আমাদের লুনা পানি বা ওই জায়গাতে বেজা মাটিতে যে উৎপাদন হয় সেগুলোকে বলা হয় গড়ান বনভূমি। তাহলে বাংলাদেশ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবনের ভূমিকা ব্যাখ্যা করো। তো বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবনের ভূমিকা বলতে গেলে আমাদের যে জীববৈচিত্র্য সেটা রক্ষার ক্ষেত্রে কিন্তু সুন্দরবনের যথেষ্ট ভূমিকা রয়েছে। কারণ সুন্দরবনে এখনও অনেক প্রজাতির প্রাণীর বসবাস, অনেক প্রজাতির গাছপালা রয়েছে। সব দিক দিয়ে আমাদের দেশের যে প্রাকৃতিক ভারসাম্য বা বনভূমি রক্ষার ক্ষেত্রে সুন্দরবনের ভূমিকা অনেক বেশি। জলবিদ্যুৎ উৎপাদন ব্যাখ্যা করো। আমরা অলরেডি জলবিদ্যুৎ কি তা নিয়ে আলোচনা করেছি। জলবিদ্যুৎ হচ্ছে মূলত যে নদীর পানি প্রবাহ আটকে বা নদীতে বাঁধ দিয়ে যে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করে, এটাকে মূলত জলবিদ্যুৎ বলা হয়। খনিজ সম্পদে বাংলাদেশ উন্নতিকরণে কীভাবে সহায়তা করতে পারে? বাংলাদেশে কিন্তু এখনও প্রচুর খনিজ সম্পদ রয়েছে। তো এই খনিজ সম্পদের মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা করতে পারে খুব সহজেই। তো এগুলো আমাদের উন্নীতকরণের ক্ষেত্রে আমাদের সহায়তা বাংলাদেশ আসলেই করতে পারে। ক্রান্তীয় পতনশীল বনভূমি ব্যাখ্যা করো। এটা আমি মাত্রই বললাম যে ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল বনভূমি দুইটাই সেম জিনিস। সেগুলো হচ্ছে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি যে এরিয়া, সেটা হচ্ছে আমাদের এই ক্রান্তীয় পতনশীল, এবং এখানে সারা বছর সবুজ থাকে, পাতাগুলো একসাথে ঝরে যায় না। তারপরে আমরা যদি আসি যে মানচিত্রে কোন অঞ্চলে কোন বনভূমি আওতাভুক্ত সেসব বনভূমি বর্ণনা। এটা হচ্ছে আসলে মূলত আমাদের যে তিনটা ভাগ, যে ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল বা গড়ান বনভূমি, শ্রুতজ বনভূমি, এই যে এরিয়াগুলো, এগুলো জাস্ট তুমি তোমার মতো করে ফাইন্ড আউট করে বর্ণনা করলা যে এগুলোর কী কী বৈশিষ্ট্য। যেমন ক্রান্তীয় চিরহরিতের চিরসবুজ থাকে, পাতাগুলো একসাথে ঝরে যায় না, এবং এগুলোতে বিভিন্ন গুল জাতীয় গাছপালা রয়েছে, এবং পাশাপাশি শ্রুত যেমন এগুলোতে হচ্ছে বিভিন্ন আমাদের যে সামুদ্রিক এই যে পানি বা ওই যে আমাদের ভেজা মাটিতে এই গাছগুলো হয়ে থাকে। তো তুমি জাস্ট তোমার মতো করে যে তিনটা বনভূমির প্রকারভেদ সেগুলো বর্ণনা করতে পারো। পদ্মা, যমুনা, কর্ণফুলী নদীর গতিপথ বর্ণনা করো। এটাও অনেক সহজ। জাস্ট তুমি আমাদের পদ্মা নদী, যমুনা নদী এবং কর্ণফুলী নদীর যে গতিপথগুলো কোন দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং কোন কোন দিক দিয়ে তারা প্রবাহিত হয়েছে সেগুলো তুমি তোমার মতো করে বর্ণনা করো। এটা নিয়ে হয়তো আলোচনা হয়েছে। এবং প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বর্ণনা করো। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ আসলে কি? প্লাইস্টোসিন কালের সোপানসমূহ হচ্ছে, আমরা জানি যে 25,000 বছর পূর্বে বরফ বরফ বলে যে একটা ভূমির সৃষ্টি হয়েছিল, যে ভূমিগুলো সৃষ্টি হয়েছিল সেগুলাকে মূলত প্লাইস্টোসিন কালের সোপান বলা হয়। এখন তুমি প্লাইস্টোসিন কালের সোপানের অন্তর্ভুক্ত কোনগুলা? প্লাইস্টোসিন কালের সোপানের অন্তর্ভুক্ত হচ্ছে ভাওয়ালের গড়, লালমাই পাহাড়, এই যে এরিয়াগুলা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের সোপানের অন্তর্ভুক্ত। এখন এগুলা যুক্ত করে তুমিও তোমার মতো করে বর্ণনা করতে পারো যে এই প্লাইস্টোসিন কালের সোপানগুলা কী কী। তারপরে আমরা আসছি বহু নির্বাচনী প্রশ্নে। বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী, পশুর, সাঙ্গু এবং রূপসা। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কিন্তু কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
তারপরে একটি নদী ভারত থেকে রাজশাহী জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উক্ত নদী ভারত ও বাংলাদেশের ভিন্ন ভিন্ন নামে পরিচিত। নদীটির নাম কি? এই নদীটি আসলে কোন নদী আমরা যদি বলতে চাই তাহলে আমরা পদ্মা নদী। এই পদ্মা নদী কিন্তু বাংলাদেশে একটা নাম, ভারতে আবার অন্য নাম। জলবিদ্যুৎ উৎপাদনের কাজে কোন যন্ত্রের ব্যবহার করে? জলবিদ্যুৎ উৎপাদনের কাজে আমরা জানি টারবাইন ব্যবহার করা হয়। শাল বৃক্ষের বৈশিষ্ট্য কি? শাল বৃক্ষের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি যে ঋতুভেদে সকল পাতা ঝরে যায়, গাজীপুর টাঙ্গাইল জেলায় জন্মে, ইহা ভাওয়াল বনবিনাবৃত। হ্যাঁ, তিনটাই সঠিক। নদী শুকিয়ে যাওয়ার প্রভাব হলো মানে নদী শুকিয়ে যাওয়ার ফলে কি হয়? নদী শুকিয়ে যাওয়ার ফলে আসলে নদী পথে যাতায়াত বাধাগ্রস্ত হয়, ফসল উৎপাদন বৃদ্ধি পায় এবং জলবিদ্যুৎ উৎপাদন হবে, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। নদী পথে যাতায়াত বাধাগ্রস্ত হওয়ার কারণে কি হয়? ফসল উৎপাদন বৃদ্ধি পায়, জল উৎপাদন নাকি কোনটা? তাহলে আমরা দেখতে পাই যে নদী পথে আসলে যাতায়াত বাধাগ্রস্ত হইতে পারে। এখন আমরা বেশ কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন দেখব। শুরুতে আমরা দেখি বিআইডব্লিউটি এর পূর্ণরূপ কি? এটা কিন্তু আমি অলরেডি আমরা বলেছি যে বিআইডব্লিউটি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন। পানি সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? পানি সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে পানির যে প্রাপ্যতা এবং পানিরকে যে সঠিক ব্যবহার পদ্ধতি সেটাকে মূলত পানি সম্পদ ব্যবস্থাপনা বলা হয়। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল হচ্ছে আসলে তিব্বতের মানস সরোবরে। গরান বনভূমি কাকে বলে বা স্রুতজ বনভূমি কাকে বলে? এই গরান বনভূমিগুলো মূলত হচ্ছে আমাদের নোয়াখালী, চট্টগ্রামের যে বিভিন্ন এরিয়া বা খুলনা ওই এরিয়াগুলোতে যে বনভূমিগুলো হয় লবণাক্ত পানিতে, সেগুলোকে মূলত এই গরান বনভূমি বা স্রুতজ বনভূমি বলা হয়। জলবিদ্যুৎ নিয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকবার। জলবিদ্যুৎ হচ্ছে মূলত এই যে টারবাইন ব্যবহার করে পানির প্রবাহকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা সেটাকেই জলবিদ্যুৎ বলা হয়। এখন আমরা কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন দেখি যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার প্রয়োজন কারণ এই প্রাকৃতিক সম্পদ কিন্তু যে অফুরন্ত তা নয়, প্রাকৃতিক সম্পদ কিন্তু একটা সময় ফুরিয়ে যায়। তো আমাদের উচিত যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমাদের যে খনিজ সম্পদ রয়েছে বা আমাদের প্রাকৃতিক যে সম্পদ সবগুলোকে সঠিকভাবে ব্যবহার করা, কিন্তু কোনোভাবে অপচয় করা যাবে না, এগুলোকে সংরক্ষণ করে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সৌরশক্তি পরিবেশ বান্ধব কেন? কারণ সৌরশক্তি পরিবেশ বান্ধব কারণ এর মাধ্যমে আমরা এটা নবায়নযোগ্য, আসলে সৌরশক্তিটা কিন্তু নবায়নযোগ্য একটা, সব যে অন্য যে শব্দগুলো আছে এগুলো কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু এই সৌরশক্তি কিন্তু শেষ হয় না, নবায়নযোগ্য এটা। তারপরে পরিবেশ রক্ষায় বনভূমির গুরুত্ব বর্ণনা করো। পরিবেশ রক্ষায় বনভূমির গুরুত্বটা কিরকম? পরিবেশ রক্ষায় বনভূমি কিরকম গুরুত্বপূর্ণ? যে বনভূমির কারণে কিন্তু আমাদের যে পরিবেশের যে ভারসাম্য জীববৈচিত্র্য সেটা কিন্তু রক্ষা হয় এবং বনভূমির মাধ্যমে আমরা কেউ উপকৃত হই। বনভূমি আমাদের এক হচ্ছে ছায়া দেয়, ওই বনভূমির গাছ থেকে আমরা বিভিন্ন ফলমূল পাই বা আমরা এই বনভূমির যে প্রভাব এর কারণে কিন্তু আমাদের দেশের তাপমাত্রাটা যথেষ্ট শীতল বা এখনো ওরকম গরম হয় নাই। পাশাপাশি পানি ব্যবস্থাপনার একটি উদ্যোগ ব্যাখ্যা করো। অ্যান্ড পানি ব্যবস্থাপনার একটি উদ্যোগ আমরা জাস্ট নিজের মতো করে যে পানি ব্যবস্থাপনা কীভাবে আমরা করতে পারি, যে পানির যে সঠিক ব্যবহার এই বিষয় নিয়ে আমরা একটু এই জায়গাতে লিখতে পারি। তারপরে পানি সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কেন? পানি আসলে সম্পদ বিবেচনা করা হয় কারণ পানি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের শরীর সহ বা আমাদের যাবতীয় যে কার্যাবলী আছে আমাদের, প্রথমত আমাদের হচ্ছে আমাদের দেশ কৃষিপ্রধান দেশ, আমাদের কৃষি যে কার্যাবলী সবগুলোর ক্ষেত্রে কিন্তু পানির ব্যবহার রয়েছে এবং আমাদের যে দৈনন্দিন প্রয়োজন সব সব প্রয়োজনে কিন্তু পানির ব্যবহার বলতে গেলে অপরিসীম, সব কিছুতেই পানির একটা ভূমিকা রয়েছে এবং পানিকে আমরা সম্পদ হিসেবে বিবেচনা করি কারণ পানি থেকে আমরা হচ্ছে এক তো পানিতে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, দ্বিতীয়ত যদি আমরা বলি পানির কাছ থেকে আমরা মাছ আহরণ করি বা আরও বিভিন্ন সম্পদ যেগুলো হচ্ছে পানির সাহায্যে করি। এবং পানি আমাদের দেশে যে নদী ব্যবস্থা বা আমাদের পানির যে চলাচল ব্যবস্থা রয়েছে এখনও কিন্তু এটা ব্যবহার করে বিভিন্ন আমরা পণ্য মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে থাকি। তারপরে প্রয়োগ ও উচ্চতর দক্ষতায় যদি আমরা আসি, যে দৃশ্যকল্প ১ নিপু রাজশাহী শহরে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছে, সেখানে সে প্রতিদিনই নদীর তীরে বেড়াতে যায় এবং নিপু জানতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ নদীটি উৎপত্তিস্থ। দৃশ্যকল্প ২ রনি বাবার সঙ্গে বসে টিভিতে বাংলাদেশের উপর প্রামাণ্য চিত্র দেখছিল, দেশের বন পাহাড়ি খনিজ সম্পদ বিশাল জলাশয় থেকে সে মুগ্ধ। উদ্দীপকে নিপুণ দেখা নদীর সাথে তোমার পাঠ্য বইয়ের কোন নদীর মিল রয়েছে? আসলে এই জায়গায় নদীটা কি বলা হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ নদীটি উৎপত্তিস্থল। আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বেশ কয়েকটি নদীর উৎপত্তিস্থল রয়েছে। আমরা এই যে নদীটার আমার মনে হয় যে ভারত থেকে উৎপন্ন হয়েছে বা পার্শ্ববর্তী থেকে উৎপত্তিস্থল তার রয়েছে, সেই নদীটার জাস্ট নিজের মতো করে বর্ণনা আমরা এই জায়গায় দিয়ে দিব। তারপরে বাংলাদেশের অর্থনীতিতে দৃশ্যকল্প ২ এর উল্লেখিত সম্পদের গুরুত্ব অপরিসীম, বক্তব্যটি মূল্যায়ন করো। বাংলাদেশের অর্থনীতিতে দৃশ্যকল্প ২ কি? বলা হইতেছে রনি বাবার সঙ্গে টিভিতে বাংলাদেশের উপর প্রামাণ্য চিত্র দেখছিল, এ দেশের বন পাহাড় নদী খনিজ সম্পদ এবং বিশাল জলরাশি দেখে সে মুগ্ধ। তাহলে এই যে আমাদের অর্থনীতি দৃশ্যকল্প ২ এটাতে মূলত কি বলা হইতেছে, আমাদের যে বন সম্পদ আছে সেই বনজ সম্পদের কথা কিন্তু এই জায়গাতে বলা হয়েছে। তো আমরা বনভূমি আমাদের কি ভূমিকা বা আমাদের দৃশ্যকল্প অর্থনীতিতে কতটুকু গুরুত্ব আমরা অলরেডি এটা নিয়ে একটু আলোচনা হয়েছে যে আমরা আমাদের এই বনভূমি কীভাবে আমাদেরকে ভূমিকা রাখতেছে। তো সেই আমাদের এই যে
দেশের বন, পাহাড়, নদী, সমুদ্র এটা মূলত হচ্ছে আমরা বনবিনা বলে প্রাকৃতিক সম্পদও বলতে পারি যে আমাদের প্রাকৃতিক সম্পদের গুরুত্বটা কীরকম। আমরা জানি যে আমাদের দেশের প্রতিটি সেক্টরে আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা এখনো সচল রয়েছে এবং এই যে বিষয়গুলো আছে সেগুলা কিভাবে আমাদের যে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বা কি গুরুত্ব এগুলা রয়েছে এই জায়গা থেকে জাস্ট আমরা এই বক্তব্যটা নিজেদের মতো করে মূল্যায়ন করতে পারি। তারপরে রয়েছে রাষ্ট্র নাগরিকতা ও আইন। আসলে আমাদের যে এই রাষ্ট্র ডিভিশন প্রোগ্রামটা আছে এটাকে আমরা মূলত ৩ টা ভাগে ভাগ করেছি। তো ৩ টা ভাগের শুরুতে আমাদের ১ম যে ৫ টা চ্যাপ্টার ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তার পরবর্তীতে আমরা বাকি যে চ্যাপ্টারগুলো বাকি রয়েছে সেইগুলোকে আমরা আরো ২ টা ভাগে ভাগ করে পড়ব। তো আমাদের ১ম পর্বে হচ্ছে আমাদের এই ৫ টা চ্যাপ্টারই ছিল। আমরা এই ৫ টা চ্যাপ্টারের পরবর্তীতে আমরা বাকি চ্যাপ্টারে তোমাদের সাথে আবারও আমাদের এই রাষ্ট্র ডিভিশনের আলোচনা নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আজকের ১ম পর্বে আলোচনা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।